হ্যাঁ, যেটা বলছিলাম যে আহ, এমনি 4টে 2 ঘন্টার ক্লাসে আশা করছি সিলেবাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবারে আমরা তো তোদের তো পরীক্ষাটা অবভিয়াসলি তো আগস্ট মাসের মাঝামাঝি এরকম একটা বলেছিল তো, তাই তো? এখন ডেট বলেছে কিছু? না, ডেট তো বলেনি, ওই মাঝে মাঝেই বললো। হ্যাঁ, তো আমাদের জুলাই মাসের মধ্যে পুরো জিনিসটাকে করে ফেলবো আর কি, কোনো অসুবিধা হবে না। আর তো 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহের মধ্যে এমনি শনিবারে ক্লাস আছে, শনিবারের ক্লাসের পরেও তো আরো প্রায় আজকে তো 22 তারিখ, শনিবারে ক্লাস হচ্ছে, তারপরে আর 2টো ক্লাস হ্যাঁ পেয়ে যাবো আশা করছি। হ্যাঁ, আচ্ছা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে সিলেবাসে যেটা আছে আর কি, সেটার নাম দিচ্ছে হচ্ছে ইন্টারফেসিয়াল কেমিস্ট্রি, বা কেউ বলতে পারে সারফেস কেমিস্ট্রি, অনেক সময় বলা হয় ইন্টারফেসিয়াল কেমিস্ট্রি। ইন্টারফেসিয়াল কেমিস্ট্রি তার লেকচার 1, ডেট হচ্ছে আজকে 22/07, এইটা ইন্টারফেসিয়াল কেমিস্ট্রি। এইটা বেসিক্যালি তোদের সিলেবাস অনুযায়ী হচ্ছে ইউনিট 5, ঠিক আছে? আচ্ছা এখানে একদমই 3টে টপিক আছে, 3টে মানে বেসিক্যালি 4টে টপিক, এইভাবে ভাবাই ভালো। প্রথম যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করার কথা আর কি, সেটা এইটুকু লেখা আছে যে কার্ভ সারফেসেস, কার্ভ সারফেসেস, সেখান থেকে ইয়াং ল্যাবলাস, ইকুয়েশন একটা, আর একটা হচ্ছে কেলভিন ইকুয়েশন। এইটা তো কার্ভ সারফেস, ইয়াং ল্যাবলাস ইকুয়েশন, কেলভিন ইকুয়েশন, এইটুকু আজকে আমাদের আলোচনার বিষয় হবে আর কি। হ্যাঁ, আর সিলেবাসের যে বাকি পার্টগুলো আছে, সেকেন্ড ক্লাসে যেটা আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডজর্পশন অন সলিড, সেখান থেকে বিইটি ইকুয়েশনস, সেটা আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব। যে তার জন্য অ্যাডজর্পশনের যে ভিডিওগুলো পাঠানো হয়েছিল একটু দেখে রাখবি। তারপরে ক্লাস হচ্ছে মাইসেলি, রিভার্স মাইসেলি, মাইসেলাইজেশন ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স ও মাইসেলাইজেশন, এই পুরো পার্টটা থার্ড ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আর লাস্ট ক্লাসে হচ্ছে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইমালশনস, এটাকে আলোচনা করার চেষ্টা করবো আর কি। ওই থার্ড ক্লাসটাই একটু লেন্দি হয়ে যাবে, সেইটা একটুখানি সমস্যা, বাকিগুলো ইন টাইম ঠিক ঠিক করে শেষ হবে আর কি। আবার অ্যাট দ্য সেম টাইম লাস্ট ক্লাস যেটা, যেটা মাইক্রো বা ম্যাক্রো ইমালশন, সেখানে মানে অঙ্ক কষে কিছু করার যেহেতু সুযোগ নেই, সেটা আবার পুরো সময়টা লাগবে না। তাকে সব মিলে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আজকেরটাকে ইনপুট করে 4টে ক্লাসের মধ্যে পুরো ব্যাপারটাকে গুটিয়ে ফেলতে। হ্যাঁ, তারপরে যদি সময় থাকে আমরা হয়তো মানে যেটা হয়তো এই ক্লাসে না করলেও চলে, কিন্তু তোরা যদি ইন্টারেস্টেড হোস, 1-2টো ক্লাস আমরা একটু আলোচনা করবো। আমি রোজই বলছি দেবো দেবো দেবো, কিন্তু হয়ে উঠছে না। যে এই যে 2টো ইউনিট আমরা পড়ালাম, সেই ইউনিটগুলোর উপর বেস করে কম্পিটিটিভ এক্সামে নেট বা গেট তাতে কি টাইপের কোশ্চেন্স আসে, সেইটার একটা এক্সটেন্সিভ একটু কালেক্ট করতে, মানে আমাকে এক জায়গায় মানে এক জায়গায় করতে হবে আর কি কোশ্চেন্সগুলো, এক জায়গায় কোশ্চেন্সগুলো করে সেইটার যে সলিউশনগুলো কেমন করে করতে হয় সেইটা ডিটেল নিয়ে আমরা কথাবার্তা বলে নেবো আর কি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আস্তে আস্তে এবারে শুরু করি জিনিসটাকে। আচ্ছা দেখো, এই প্রথম পার্টটাকে আলোচনা করতে গেলে প্রথমেই তোমাকে এই সারফেস টেনশন এই জিনিসটা একটুখানি জেনে নিতে হবে। মানে এই যে কার্ভ সারফেস, সারফেস কার্ভ দ্বারা এমনি এমনি হয় না। এটা মানে তুমি দেখবে যখন একটা ক্যাপিলারিতে, কাঁচের তৈরি ক্যাপিলারি, সেখানে তুমি জল দেখেছো, বা কাঁচের তৈরি কোনো একটা ক্যাপিলারি, সেখানে তুমি পারদ রেখেছো, বা তুমি একটা ড্রপলেট বা ক্যাভিটি, এই টাইপের সোপ বাবল, এইসব জিনিসপত্রগুলো দেখেছো, সেইখানে তুমি দেখতে পেয়েছো যে লিকুইড সারফেসগুলো হচ্ছে তারা কার্ভড হয়। এবার কার্ভ কেন হয় আর কি, কার্ভ কেন হয় তার যে কারণটা, সে কারণটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে সারফেস টেনশন। মানে তুমি যদি দেখো যে মানে লিকুইড, মানে আমি মোস্ট অফ দ্য কেসে জল নিয়ে কথাবার্তা বলবো, কখনো কখনো হয়তো কিছু এক্সেপশনাল কেস দেখানোর জন্য হচ্ছে অন্য টাইপের কোন একটা লিকুইড নিয়ে কথাবার্তা বলতে পারি আর কি। তাহলে লিকুইড সারফেসেস
আর ইউজুয়ালি কার্ভড। লিকুইড সারফেসগুলোকে কার্ভড। আচ্ছা, এবারে যদি ধরো একটা নদী বা সমুদ্র বা পুকুর এরকম যদি ওয়াইড সারফেস তুমি কনসিডার করো, অনেক বড় জায়গা, সেখানে কার্ভড নেচারটা তুমি বুঝতে পারবে না। কিন্তু যখন ছোট ছোট সারফেস নিয়ে কথাবার্তা বলবে, যেমন বললাম একটা ক্যাপিলারির ভেতরে কোন একটা লিকুইড আছে, বা একটা ড্রপ বা ড্রপলেট বা ক্যাভিটি, এই সিচুয়েশনগুলোতে এই কার্ভ নেচারটা তোমার কাছে কিন্তু পরিষ্কার। তাহলে যেটা হচ্ছে যে ফর wide surface this is not manifested. হোয়াইট সারফেস মানে তুমি যদি একটা মানে ধরো একটা পুকুর, বড় পুকুর তুমি কনসিডার করছো, এই পুকুরের ক্ষেত্রে যে সারফেসটা তোমার যে কার্ভ নেচারটা আছে সেটা তুমি বুঝতে পারবে না, বা তার এফেক্টটা অতটা ইম্পর্টেন্ট নয়। সারফেস, হ্যাঁ, দিস ইজ নট ম্যানিফেস্টেড, বাট ফর small surfaces like ধরো liquid in a capillary, droplets, cavities, bubbles, etc. Curved surface are quite clear and it has a it has many important consequences. এই consequences গুলো খুব ইম্পর্টেন্ট, যে অনেক কিছুই সারফেস রিলেটেড ফেনোমেনন তোমাকে যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে কিন্তু এই যে সারফেসের যে কার্ভ, সেখান দিয়ে তুমি মানে এক্সপ্লেন করতে পারবে। তোমার ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন অলরেডি তোমরা পড়েছো আর কি। এছাড়া আরো অনেক জিনিস তুমি পাবে আর কি, মানে সারফেস টেনশন, এবং সেই সারফেস টেনশন তার উপরে কোন একটা ইম্পিউরিটির এফেক্ট। ইম্পিউরিটির এফেক্ট মানে হচ্ছে তোমার অনেক সময় যারা না এই যে সারফ্যাক্ট্যান্ট টাইপের কিছু তুমি অ্যাড করছো আর কি, যারা সারফেস টেনশনকে এনরমাসলি কমিয়ে দিচ্ছে, তার প্রচন্ড এফেক্ট হয়, সেখান থেকে মাইসেলাইজেশন তুমি দেখতে পাও। এছাড়া তুমি যেটা দেখতে পাবে যে যদি সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড এই টাইপের কোনো সল্ট তুমি অ্যাড করো, তাহলে সারফেস টেনশন বেড়ে যাচ্ছে, তার এফেক্টগুলো কি, এই যে এরকম প্রচুর তুমি জিনিসপত্র দেখতে পাবে আর কি, যার কারণটা বেসিক্যালি এক কথায় উত্তর দিতে গেলে হচ্ছে সারফেস টেনশন। তোমাকে যদি বলা হয় যে কেন কোনো একটা লিকুইড ড্রপ, লেটস ওয়াটার ড্রপ, মোরাললেস স্ফেরিক্যাল দেখতে হয়, বা কোনো একটা কাঁচের গ্লাস রড তুমি মানে গ্লাস রড তুমি নিয়েছো, রডের মুখটাকে যখন তুমি আগুনে ধরছো, সেটা যখন মেল করার চেষ্টা করছে, মেল করার পর দেখবে একটা শার্প হয়তো সারফেস ছিল, সেটা যখন মেল করে আবার তুমি ঠান্ডা করলে ওই জায়গাটা বেশ কার্ভ নেচারটা চলে এলো আর কি, বেশ স্মুথ হয়ে গেল। এই যে কারণগুলো, এই কারণগুলো যদি তুমি খোঁজো, তার এক কথায় উত্তর হচ্ছে সারফেস টেনশন। এবং সারফেস টেনশনের জন্যই তোমার বেসিক্যালি একটা লিকুইড সারফেস হচ্ছে কার্ভড হয়। আচ্ছা, তাহলে একটু বলে নিই সেটা, যে কেন লিকুইড সারফেস গুলো হচ্ছে কার্ভড হচ্ছে। কার্ভ হচ্ছে তার কারণটা হচ্ছে যে দিস ইজ, এর কারণটা এক কথা বললে দিস ইজ ডিউ টু সারফেস টেনশন। এইটা হচ্ছে কারণটা হচ্ছে তোমার সারফেস টেনশনের জন্য। আচ্ছা, এবারে যেটা দাঁড়াচ্ছে যে সারফেস টেনশন ফেনোমেননটা অ্যাকচুয়ালি কি। সারফেস টেনশন ফেনোমেননটাকে জাস্ট তোমরা তো অনেকদিন থেকে মানে স্কুলে তো সারফেস টেনশন পড়েছো, বিএসসি তো সারফেস টেনশন পড়েছো। সারফেস টেনশন জিনিসটা কি সেটাকে অনেক রকম ভাবে এক্সপ্লেন করা হয়, তার অনেক রকম ডেফিনেশন আছে। আমাদের ওই জায়গাটি নিয়ে অত ভালো করে কথাবার্তা কিন্তু বলতে হয় না, তাহলে আমরা জাস্ট এইটুকু বলতে পারি যে যে লিকুইড হ্যাজ এ টেন্ডেন্সি, যে
tendency to occupy smallest surface area. লিকুইড has a tendency to occupy smallest surface area. তাহলে এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটাই তুমি বলতে পারো সারফেস টেনশন। হ্যাঁ, দিস টেন্ডেন্সি can be called the সারফেস টেনশন। আচ্ছা, এবার সেই সারফেস টেনশনকে মাপার অনেক রকম রাস্তা আছে। কেউ কেউ সত্যি সত্যি সারফেস টেনশন দিয়ে মাপে, আবার কেউ কেউ এটাকে সারফেস এনার্জি দিয়ে মাপে। সারফেস টেনশন এবং সারফেস এনার্জি দুটো বেসিক্যালি একই তোমার কোয়ান্টিটি আর কি, মানে একই, মানে নিউমেরিক্যাল এবং ডাইমেনশনালি দুটো কিন্তু একই কোয়ান্টিটি। তাহলে এমনি যদি তুমি কোয়ালিটেটিভলি বলো, তাহলে কোয়ালিটেটিভলি জাস্ট এইভাবে বলতে পারি যে সারফেস টেনশন হচ্ছে কি লিকুইডের এই যে টেন্ডেন্সিটা টু অকুপাই দ্য স্মলেস্ট পসিবল এরিয়া, সেটাই হচ্ছে সারফেস টেনশন। আর এটাকে অনেক সময় এইরকমভাবে ডিফাইন করতে হয় যে ধরো তুমি একটা ভাবতে পারো যে একটা লিকুইড সারফেস, সেটা একটা স্ট্রেস মেমব্রেনের মতো। এবারে সেইখানে যদি তুমি কোনো একটা পেনিট্রেশন তৈরি করতে চাও, তাহলে তোমার একটা কি বলবো, তোমাকে একটা ফোর্স দিতে হবে। সেই ফোর্স পার ইউনিট লেন্থ, সেটাকেও তুমি সারফেস টেনশন বলতে পারো আর কি। মানে একটা লিকুইড সারফেস, সেটাকে তুমি একটা স্ট্রেস মেমব্রেনের মতো ভাবতে পারো। এবারে তুমি যদি সেখানে পেনিট্রেশন তৈরি করতে চাও, মানে অর্থাৎ একটুখানি ফুটো করতে চাও আর কি, বা দাগ করতে চাও আর কি, তাহলে তোমাকে কিছুটা ফোর্স দিতে হচ্ছে। সেই ফোর্স পার ইউনিট লেন্থ, সেটাই হচ্ছে তোমার সারফেস টেনশন। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ সেই মতো করে সারফেস টেনশন তুমি ডিফাইন করতে পারো। আবার তোমার এনার্জি পার ইউনিট এরিয়া, মানে তুমি দেখবে যে ধরো, মানে আমি যদি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখে একটু পরে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো একটা লিকুইড সারফেস তৈরি করতে গেলে বাল্ক থেকে মলিকুলগুলোকে আনতে হয়, অর্থাৎ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করতে হয়। এবারে ইউনিট সারফেস এরিয়া তৈরি করার জন্য তোমাকে কতটা ওয়ার্ক করতে হচ্ছে আর কি, বা এনার্জি কতটা তোমাকে দিতে হচ্ছে টু ক্রিয়েট ইউনিট সারফেস এরিয়া, সেইখান থেকেও তুমি সারফেস টেনশন ডিফাইন করতে পারো। তাহলে সারফেস টেনশন বাই ডেফিনেশন এইরকম ভাবে তুমি দেখতে পারো। সারফেস টেনশন সেটা গামা দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটাকে অনেক সময় ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ এফ বাই এল, এইরকম ভাবে ডিফাইন করতে পারো এটা। অথবা গামাটা হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই এরিয়া, ডব্লিউ বাই এ, এইরকম ভাবে তুমি ডিফাইন করতে পারো। তাহলে এইটাকে অনেক সময়, এই গামাটাকে, এটাকে অনেক সময় সারফেস টেনশন না বলে সারফেস এনার্জি বলা হয়। কিন্তু খেয়াল রাখবে সারফেস টেনশন এবং সারফেস এনার্জি, তারা কিন্তু বোথ নিউমেরিক্যাল এবং ডাইমেনশনালি হচ্ছে একই কোয়ান্টিটি দেয়। আর আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক ক্ষেত্রে ইন্টারপ্রিটেশনটা সারফেস টেনশনের বদলে সারফেস এনার্জি দিয়ে করলে অনেক সুবিধা হয়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ধরো ক্যাপিলারি রাইজ বা ইত্যাদি ক্ষেত্রে হয়তো তোমাকে অনেক সময় হচ্ছে ফোর্স ব্যালেন্স করতে হয়। ফোর্স ব্যালেন্স করলে তখন উপায় নেই, তখন সারফেস টেনশন অর্থাৎ ফোর্সের সঙ্গে তোমাকে পুরো জিনিসটাকে ইকুয়াল করতে হয়। তো সারফেস টেনশন এই কনভেনশনটা বেশি কাজে লাগে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখবে যে মানে পার্টিকুলারলি ইন্টারপ্রিটেশনটা, যে সারফেস টেনশনটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, যেটা সারফেস এনার্জির টার্মসে বোঝা হচ্ছে অনেক সহজ হয় আর কি। মানে ব্যাপারটা কিরকম, এগুলো আমি জাস্ট একটুখানি ছুঁয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, মানে এটা তোমরা অলরেডি জানো আর কি। মানে তুমি যদি এই মলিকুলার ইন্টারপ্রিটেশনটা দেখো, তাহলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। যে ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি একটা কন্টেনার নিয়েছো, এই কন্টেনারের মধ্যে তোমার একটা লিকুইড আছে। এটা হচ্ছে ধরে নাও লিকুইড, লিকুইড ফেজ রাদার, আর এখানে হচ্ছে তোমার ভেপার আছে। আচ্ছা, এবারে এই বাল্ক একটা লিকুইড মলিকুল তুমি কনসিডার করছো। এই যে বাল্কে যে লিকুইড মলিকুলটা, সেটা সমস্ত দিক থেকে অন্যান্য লিকুইড মলিকুলগুলো এই মলিকুলকে সঙ্গে তো একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যেটাকে তুমি কোহেসিভ ফোর্স বলতে পারো। তাহলে সেই কোহেসিভ ফোর্সের জন্য সে সমস্ত দিক থেকে ইকুয়াল ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে বলে এই যে মলিকুলটা, সে কিন্তু নেট কোনো ফোর্স ফিল করছে না।
হোয়ারএজ আমি যদি কোন একটা পার্টিকুলার মলিকুলকে সারফেসে কনসিডার করি, তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এই সারফেসের মলিকুলটা তার নিচের দিকে প্রচুর লিকুইড মলিকুলস আছে, তারা নিচের দিকে একটা ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে। আচ্ছা, উপরের দিকে একটা ফোর্স থাকতে পারতো, কিন্তু সেই ফোর্সটা হচ্ছে ভেপার ফেজে যে মলিকুলগুলো আছে তারা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দিচ্ছে। আর ভেপারে মানে একটা অর্ডিনারি টেম্পারেচারে, মানে জলের ক্ষেত্রে ধরো 25°C বা এরকম একটা, মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে যদি টেম্পারেচার তোমার কম হয়, তাহলে ভেপার ফেজে মলিকুলের সংখ্যা অনেক কম, লিকুইড ফেজে মলিকুলের সংখ্যা অনেক বেশি। সেখানে অ্যাজ এ হোল কি করছে না, সারফেসের মলিকুলকে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে। তার মানে মলিকুলস in the surface experience a net downward force, আর molecules এটা on the surface of molecules in the bulk experience no unbalanced force। আচ্ছা, আর এবারে তুমি যদি একটা সারফেস তৈরি করতে চাও বা সারফেস এরিয়া বাড়াতে চাও, তোমাকে কি করতে হবে? বাল্ক থেকে মলিকুলগুলোকে সারফেসে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবারে দেখো, তাহলে যেহেতু সারফেসের মলিকুলগুলো নেট একটা ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে, তাহলে বাল্ক থেকে মলিকুলগুলোকে সারফেসে নিয়ে আসতে গেলে তোমাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে, মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। তারপরে এটা দাঁড়াচ্ছে যে টু ক্রিয়েট এ সারফেস we have to bring molecules from bulk to the surface। বাল্ক থেকে সারফেসে মলিকুলগুলোকে আমাকে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে এবার এই বাল্ক থেকে সারফেসের মলিকুল যদি নিয়ে যেতে হয়, যেহেতু সারফেসের মলিকুলগুলো একটা নেট ডাউনওয়ার্ড ফিল করছে, তাহলে বাল্ক থেকে সারফেসের মলিকুল নিয়ে যেতে গেলে হচ্ছে আমাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে না, টু ক্রিয়েট এ সারফেস we have to bring molecules from bulk to the surface which requires some work to be done। ঠিক আছে তো এইটা? তাহলে এবারে হচ্ছে এই সেটা হচ্ছে নেট ওয়ার্ক ডান to create unit surface area is called the surface tensionable surface energy, called the surface energy। ঠিক আছে, the net work done to create unit surface area is called the surface energy। ঠিক আছে, তাহলে এইটা, তাহলে এটা হচ্ছে আমার সারফেস এনার্জি। যে আমি জাস্ট মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, বাল্কের মলিকুলগুলো সমস্ত দিক থেকে, মানে যেহেতু বাল্কের সমস্ত দিকে মোরাললেস ডেনসিটি অফ দ্য লিকুইড মলিকুলস হচ্ছে একই আছে, তাহলে এক্সপেক্টেড যে বাল্কের মলিকুলগুলো সমস্ত দিক থেকে ইকুয়াল ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হবে, সে কোনো নেট আনব্যালেন্স ফোর্স ফিল করছে না। কিন্তু সারফেসের মলিকুলগুলো ভেপারের দিকে মলিকুলার ডেনসিটি কম, বাল্কের দিকে মলিকুলার ডেনসিটি বেশি, সেখানে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে। এবারে তুমি যদি ইকুয়াল একটা সারফেস এরিয়া তৈরি করতে চাও, তোমাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে অন দ্য সিস্টেম। এবার ইউনিট সারফেস এরিয়া তৈরি করার জন্য যে ওয়ার্কটাকে করতে হলো, সেটাই হচ্ছে তোমার সারফেস এনার্জি। তাহলে সারফেস এনার্জিটা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? সারফেস এনার্জি, সেটাকে গামা দিয়ে এক্সপ্রেস করছি। এটা বেসিক্যালি ওয়ার্ক ডিভাইডেড বাই হচ্ছে তোমার এরিয়া। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, ওয়ার্কটাকে তুমি লিখতে পারো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট একটু লেন্থের মতো করে ভাবছো, আর এরিয়া মানে হচ্ছে তোমার লেন্থ স্কোয়ার। তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো ফোর্স প্লাস ইউনিট লেন্থ, এটাকে তুমি জাস্ট বলতে পারো সারফেস টেনশন।
এবার তুমি বুঝতে পারছো সারফেস এনার্জি এবং সারফেস টেনশন তারা বোথ নিউমেরিক্যাল এবং ডাইমেনশনালি হচ্ছে একই কোয়ান্টিটি এক্সপ্রেস করছে। ঠিক আছে? আচ্ছা, যাকে তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে তুমি এই যে দেখতে পেলে কি সারফেসের মলিকুলগুলো এক নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে, তাহলে নেট ডাউনওয়ার্ড ফোর্স মানে এই মলিকুলগুলোকে কেউ যদি উপর থেকে নিচের দিকে টানে তাহলে কি হবে, সেটা একটা স্ট্রেচ মেমব্রেনের মতো হবে। এটা আচ্ছা, এবারে এই সিচুয়েশনটাই যদি তুমি ধরো একটা একটা লিকুইড ড্রপসের কথা ভাবো, তা লিকুইড ড্রপসের ক্ষেত্রে কি হচ্ছে না, তোমার হচ্ছে যে এইখানে তোমার লিকুইডটা আছে, ধরে নাও এইখানে তোমার লিকুইডটা আছে আর বাইরে ধরো তোমার ভেপার আছে আর কি। হ্যাঁ, তাহলে লিকুইডটা এই পার্টিকুলার আগেরটা যেমন হচ্ছিল যে একটা সারফেস উপরটা এই 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 বাকিগুলো হচ্ছে তোমার সলিড সারফেস, তাহলে এই পার্টিকুলার কেসে যখন একটা লিকুইড ড্রপ তুমি কনসিডার করছো তখন কি হচ্ছে, তখন বেসিক্যালি এই যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে তোমার সমস্ত দিক থেকে, মানে মানে ভেতরটা হচ্ছে বাল্ক আর বাইরেটা হচ্ছে সারফেস, তাহলে দেখো সমস্ত দিক থেকে অ্যাট্রাক্টেড হচ্ছে। তারপরে ভাবো যদি এমন একটা সিচুয়েশন থাকে যে সমস্ত দিক থেকে একটা সেন্টারের দিকে একটা নেট ফোর্স ফিল করছে, তার মানে মানে নেটওয়ার্ক নেট মানে একটা একটা মানে কি বলবো, মানে এই এই যে পার্টিকুলার কেসটাতে যে মাঝখানটাকে তুমি বাল্ক ভাবো আর বাইরে সারফেস মলিকুলগুলো সবাই বাল্কের দিকে যদি অ্যাট্রাক্টেড হয় সমস্ত দিক থেকে, তাহলে কি হবে না, করসপন্ডিং লিকুইড ড্রপটা স্ফেরিক্যাল হয়ে যাবে। তাহলে লিকুইড ড্রপ তখন তোমার স্ফেরিক্যাল শেপটা পাবে, স্ফেরিক্যাল হবে। আবার তুমি ধরো একটা ক্যাপিলারি কনসিডার করছো, একটা কাঁচের তৈরি ক্যাপিলারি তুমি নিয়েছো, ধরে নাও ফর দ্য টাইম বিং এটা হচ্ছে তোমার জল নিয়েছো তুমি, জল। হ্যাঁ, আর এই যে ক্যাপিলারিটা কনসিডার করছো, ক্যাপিলারিটা, হ্যাঁ এটা, হ্যাঁ এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কাঁচের তৈরি, গ্লাসের তৈরি। তাহলে এই পার্টিকুলার কেসে তুমি দেখবে যে একটা ক্যাপিলারি রাইজ হবে, এবার ক্যাপিলারি রাইজ হয়ে যাওয়ার পরে তোমার এই উপরের সারফেসটা এই ধরনের দেখতে হবে। এখানে নেট ডাউনওয়ার্ড ফোর্স যদি কেউ ফিল করে, নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করলে কি হবে দেখো, তোমার বেসিক্যালি হচ্ছে এই ধরনের জিনিসটা, সারফেসটা এই ধরনের দেখতে হলো আর কি। তাহলে সারফেসটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড, এই সারফেসটা কনকেভ আপওয়ার্ড আর কি, এটা ঠিক আছে। এটা তাহলে এই পার্টিকুলার কেসে লিকুইড মানে সারফেস ইজ কনকেভ আপওয়ার্ড, এটা আমি জলটা কি এক্সাম্পল হিসেবে ভাবছি। আবার উল্টো দিকে যদি তুমি গ্লাসের তৈরি ক্যাপিলারি নাও আর লিকুইডটা জলের বদলে মার্কারি নাও, তখন আবার তোমার যেটা হবে যে এই সারফেসটা হচ্ছে কনভেক্স আপওয়ার্ড বা কনকেভ ডাউনওয়ার্ড হবে। হ্যাঁ, যাকে যেটা কথা হচ্ছে তুমি এরকম হিউজ এক্সাম্পল দেখতে পাও যেখানে তুমি দেখতে পাবে যে লিকুইড সারফেসটা হচ্ছে কার্ভ। তাহলে এই যে প্রথমেই আমাদের আলোচনা করতে বলা হয়েছিল যে কার্ভ সারফেসেস, তাহলে কার্ভ সারফেস তুমি কিন্তু প্রচুর দেখতে পাবে। মানে লিকুইড ড্রপস যেমন আমি বললাম, তাহলে ড্রপ তুমি দেখতে পেতে পারো, ড্রপ আর ড্রপলেট আর কি। তুমি বাবেলের ক্ষেত্রে দেখতে পাবে, বাবেলের মধ্যে আমি সোপ বাবেলের কথা বলছি ইউজুয়ালি আর কি, মানে এই পার্টিকুলার কেসে যেমন ভেতরটা লিকুইড বাইরে শুধু ভেপার, এটা ড্রপ বা ড্রপলেটের ক্ষেত্রে হয়। বাবেলের ক্ষেত্রে যেটা হয় তোমার সোপ বাবেল তুমি কনসিডার করো, তাহলে এইটা হচ্ছে তোমার লিকুইড, এবারে বাইরেও ভেপার আছে আর ভেতরেও ভেপার আছে, সেটা তোমার বাবল। আচ্ছা, ক্যাভিটি তুমি দেখেছো, ক্যাভিটি, ক্যাভিটি হচ্ছে মানে তোমার হয়তো একটা লিকুইড আছে, ধরো একটা ফিল্ড লিকুইড, এর মধ্যে একটা জায়গায় এয়ারটা ট্র্যাপড হয়ে আছে। তাহলে এই পার্টিকুলার কেসে হচ্ছে বাইরেটা লিকুইড কিন্তু এই ভেতরের যে পার্টটা, ভেতরটায় ভেতরটায় হচ্ছে তোমার ভেপার আছে। এইরকম সব সিচুয়েশন আর কি, মানে তোমার ড্রপ বা ড্রপলেট। আচ্ছা, ড্রপ বা ড্রপলেট আমি আরেকটা ছবি এখানে এঁকে দিচ্ছি। ড্রপ বা ড্রপলেট হচ্ছে ভেতরটা, ভেতরটা হচ্ছে লিকুইড আর বাইরেটা হচ্ছে তোমার ভেপার, এইটা। তাহলে ড্রপ বা ড্রপলেট যখন কনসিডার করছো, এইখানে একটা জিনিস বলে নিই যে দেয়ার ইজ অনলি ওয়ান লিকুইড ভেপার সারফেস। দেখো এখানে ভেতরটা লিকুইড পুরোটাই নিরেট আর কি,
বাইরে ভেপার, তাহলে একটা লিকুইড ভেপার সারফেস আছে। কিন্তু এই পার্টিকুলার কেসে ভেতরে ভেপার, তারপর একটা ফিল্মের মতো আছে যেটা লিকুইড, আবার বাইরে ভেপার। এই পার্টিকুলার কেসে দেয়ার ইজ টু লিকুইড ভেপার সারফেসেস। আবার শেষের কেসটাতে, এই কেসটাতে ভেতরে ভেপার বাইরে লিকুইড, তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান সারফেসেস। অনলি ওয়ান সারফেসেস। ঠিক আছে, তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ পরবর্তীকালে আমরা যখন ওই সারফেস টেনশন বা সারফেস এনার্জি আমরা লিখব, তখন তো ফোর্স পার ইউনিট লেন্থ বা ফোর্স পার ইউনিট এরিয়া এগুলো লাগবে। তাহলে তোমার কটা সারফেস আছে, একটা না দুটো, সেইটা দিয়ে কিন্তু ঠিক হবে তোমার ওই এরিয়াটা কতটা বা লেন্থটা কতটা আর কি। সেটা মাথায় রাখবে যে আমি হয়তো ফোর্সটাকে ক্যালকুলেট করলাম, ফোর্স পার ইউনিট এরিয়া করে সারফেস টেনশন বা সারফেস এনার্জি যখন বলবো, তখন কিন্তু এরিয়াটা কতটা সেটা নির্ভর করবে তোমার অ্যাকচুয়ালি কটা সারফেস আছে তার উপরে আর কি। তাহলে এবারে আবার এই ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ডিপ্রেশন যখন ঘটে, তখন অবভিয়াসলি হচ্ছে একটাই সারফেস থাকবে। আর আবার কখনো কখনো এরকম হয় যে মানে আমরা যখন সোপ বাবল কনসিডার করি, সোপ বাবল এই যে মানে এই যে বাবলটা, এই বাবলটা কিন্তু সোপ বাবল হয়। তাহলে এই পার্টিকুলার কেসে ইন্টারনাল মানে এই যে ফিল্মটা এতটাই পাতলা, ইন্টারনাল রেডিয়াস ইকুয়াল টু আউটার রেডিয়াস, মানে রেডিয়াস ইনার যেটা এই যে ভেতরের রেডিয়াসটা আর বাইরের রেডিয়াসটা এরা হচ্ছে সমান। আবার কখনো কখনো তোমার হতে পারে যে, আমি একটু বেশি করে দেখাচ্ছি, যে এই সারফেসটা একটা উইথ আছে, উইথ যদি থাকে তাহলে একটা তোমার ইনার রেডিয়াস থাকছে, একটা আউটার রেডিয়াস থাকছে। তাহলে এইগুলো হচ্ছে থিন ফিল্ম না, মানে এই যে বাবেলটা, এটা থিন বাবেল বা থিন ফিল্ম তুমি বলতে পারো। আর এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার সারফেসটা একটা উইথ আছে আর কি। তাহলে এখানে তোমার খেয়াল রাখবে যে এইটার তোমার দুটো সারফেস অবশ্যই, টু সারফেসেস, এবং তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট যে ইনার রেডিয়াসটা আর আউটার রেডিয়াসটা এই দুটো কিন্তু আবার আলাদা। তাহলে পরে যখন আমরা ওই ল্যাপ্লাস ইকুয়েশন বা ইয়াং ল্যাপ্লাস ইকুয়েশন করব, তখন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে তোমার ভেতরের রেডিয়াস বাইরের রেডিয়াস সমান কিনা। ভেতরের রেডিয়াস বাইরের রেডিয়াস সমান হলে তার ক্ষেত্রে এক্সেস প্রেসারের যে এক্সপ্রেশন বেরোবে, যদি তোমার ভেতরের প্রেসার এবং ভেতরের রেডিয়াস এবং বাইরের রেডিয়াস আলাদা হয়ে যায়, তখন কিন্তু এক্সেস প্রেসারের এক্সপ্রেশন কিন্তু আলাদা হয়ে যাবে আর কি। সেটা মাথায় রাখতে হয়। যাক, দেখো তুমি প্রচুর এক্সাম্পল দেখতে পাচ্ছ, যে এক্সাম্পলে তুমি দেখছো যে নেচারে কিন্তু পার্টিকুলারলি যদি ছোট ছোট কোনো লিকুইড তুমি কনসিডার করো, মানে বাল্ক যদি কনসিডার করো, বললাম একটা পুকুর বা সমুদ্র, তখন তুমি সারফেসটাকে ফ্ল্যাট ধরতে পারো, কারণ সারফেস কার্ভ নেচারটা হচ্ছে খুব অল্প জায়গায় থাকে, পার্টিকুলারলি যেখানে হচ্ছে ওই মানে পাড়ের জায়গাগুলো আর কি, মানে যেখানে সত্যি কথা বলতে কি তোমার সলিডের সঙ্গে লিকুইড ইন্টারফেসের জায়গাটা আছে আর কি, এইটা। আদার এই সবটাকেই তোমার জাস্ট ফ্ল্যাট বলে মনে হবে। কিন্তু ছোট ছোট যখন তুমি কনসিডার করবে, ড্রপ, ড্রপলেট, বাবল, ক্যাভিটি ইত্যাদি ইত্যাদি আর কি, বা একটা ক্যাপিলারি মানে ন্যারো টিউব যেটা লিকুইডের মধ্যে ডোবানো আছে আর কি, সেইগুলো, তখন তুমি সারফেসটাকে কার্ভ দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আগেরটার যেটা আপনি টু সারফেসেস দেখালেন ওটা তো বোধহয় নট ইকুয়াল টু হবে তো, মানে আর ও ইনার হ্যাঁ, ইকুয়াল এইটা টু আর। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো এটা হ্যাঁ নট ইকুয়াল টু। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এবারে দেখো যে কথাটা হচ্ছে যে এই যে তুমি একটা ড্রপ বা ড্রপলেট, বাবল, ক্যাভিটি ইত্যাদি কনসিডার করছো, কথাটা হচ্ছে যে এই যে আমি আমি এই সোপ বাবল বললে আরো ভালো বোঝা যাবে। তুমি ওই অনেক সময় না যে যখন ওই ডিটারজেন্ট নিয়ে কিছু কাছাকাছি করো বা সাবান মাখো, তখন দেখবে কিছু ফেনা তৈরি হয়, তো ফেনা তৈরি হয় এবং দেখবে সেখানে বেশ কিছু কিছু তোমার বাবল তৈরি হচ্ছে। আচ্ছা, দেখবে এই বাবলগুলো তারা যে খুব স্টেবল সেরকম নয়। খুব স্টেবল নয় মানে তুমি দেখবে একটা বাবল, তুমি বেশ একটা বড় বাবল হয়তো তৈরি করতে চাইছো, ছোট বা অনেক সময় সেই ওই একটা খেলনা টাইপেরও পাওয়া যায় আর কি, যেখানে ওই একটা সাবান জলের মতো ডুবিয়ে ফুঁ দিলে হচ্ছে প্রচুর বাবল জাস্ট ঘুরে বেড়ায় আর কি। তাহলে যখন এগুলো সোপ বাবল সব, তাহলে সোপ বাবল যখন তৈরি করছো, তার সাইজটা একটা অপটিমাল সাইজ হয় আর কি। হ্যাঁ, একটা অপটিমাল সাইজ তোমার তৈরি হচ্ছে আর কি। তারপরে দেখবে একটা সময় পর ওটা বাড়তে 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 ফেটে যাচ্ছে আর কি।
মানে কিছুটা জাস্ট বেলুনের মতো। তা বেলুন যেমন ঠিক আছে, বেলুনের যেমন সারফেসটা অনেকটা সলিড, মানে অনেকটা মানে মজবুত, সেখানে তুমি জোর করে ফুঁ দিচ্ছ, ফুঁ দেওয়ার পরে হচ্ছে একটা জায়গা বেলুনের মুখটা বেঁধে দিলে হচ্ছে তুমি ওইটাকে মোটামুটি কিছুক্ষণ সময় রাখতে পারছো। এবারে ঠিক আছে, ইফিউশনের জন্য বেলুন এক সময় চুপসে যাবে, সেটা পরের কথা, সেটা অন্য ফেনোমেনন আর কি। গ্রাম ল অফ ইফিউশন এসব, মানে বেলুন যেটা সারফেস তুমি চামড়াটাকে এটা কনসিডার করছো, সেটা অ্যাকচুয়ালি মানে তোমার কি বলবো, মানে ফুটো নেই এরকম নয়, সামান্য খুব অল্প 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 ফুটো থাকে, যেখান থেকে ভেতরে প্রেশার বেশি বাইরের প্রেশার কম, সেখানে ইফিউশন হয়, সেখানে তুমি বেলুন ফুলিয়ে রেখে দিলো, ঠিক আছে, কয়েক ঘন্টা পরে বা একদিন পরে দেখবে বেলুনটা চুপসে গেছে। যেটা আলাদা ফেনোমেনন। কিন্তু বেলুনের সঙ্গে যদি তুমি সিমিলারিটিটা না সোপ বাবলের, বেলুনের ক্ষেত্রে কি হয়, বেলুন তো এমনি চুপসে থাকে, তোমাকে ভেতর থেকে ফুঁ দিতে হয়, ফুঁ দিলে তবে বেলুনটা ফোলে, তাই তো? তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে তার মানে ভেতরের প্রেশারটা বাইরের প্রেশার থেকে নিশ্চয়ই বেশি আছে। এবং সেটা আরো তুমি পরিষ্কার বুঝতে পারবে, সেটা হচ্ছে যে বেলুনের ফোলানো বেলুন তার মুখটা যদি তুমি হঠাৎ করে ছেড়ে দাও, তাহলে এই ভেতর থেকে এয়ারটা বেরিয়ে যাবে তার উল্টো দিকে, যেমন হেলিকপ্টার বা প্লেনের যে মেকানিজম আর কি, সেই মেকানিজম অনুযায়ী, রকেটের যে মেকানিজম, রকেটের মেকানিজম অনুযায়ী হচ্ছে যে বেলুনের মুখটা যেদিক দিয়ে হাওয়াটা তোমার বেরিয়ে চলে যাচ্ছে তার উল্টো দিকে বেলুনটা হচ্ছে ভীষণ স্পিডে যা চলে যাচ্ছে। মানে বুঝতে পারলে যে ভেতরে প্রেশারটা অ্যাকচুয়ালি বেশি ছিল। তাহলে যে বেলুনের ক্ষেত্রে যেটা কথা, সেটা হচ্ছে এই যে বেলুনটাকে তুমি ফুলিয়ে রেখেছো, ফুলিয়ে যখন রাখছো তার মানে পরিষ্কার ভেতরে প্রেশার বেশি, তোমাকে জোর করে ফুঁ দিয়ে প্রেশার ক্রিয়েট করতে হয়েছে, বাইরে প্রেশারটা হচ্ছে তোমার কম। তার মানে ভেতরটা মানে দেখো বেসিক্যালি কনকেভ সারফেসটা, একটা বেলুনের ভেতরের সারফেস মানে বেসিক্যালি কনকেভ সারফেস, মানে কনকেভ সারফেসে প্রেশারটা বেশি সে ফিল করছে, কনভেক্স সাইডে প্রেশারটা সে কম ফিল করছে। আর এবারে কথাটা হচ্ছে একদিকে প্রেশার বেশি একদিকে প্রেশার যদি কম হতো তাহলে বেলুন তো ফেটে যেতে পারতো। তুমি দেখবে ফোলানোর সময় ভেতরের প্রেশারটা প্রচন্ড বেশি করে ফেললে বেলুন ফেটে যায়, কিন্তু তোমাকে একটা অপটিমাল প্রেশার দিতে হয় আর কি, যাতে করে বেলুনটা মানে ফুলে থাকতে পারে বা স্টেবল থাকতে পারে। এবার কথাটা হচ্ছে ভেতরে যে এক্সেস প্রেশারটা দিলে সেটা তো কাউকে দিয়ে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কি করে হচ্ছে না, এই যে বেলুনটা যে চামড়া দিয়ে তৈরি আর কি বা রাবার দিয়ে তৈরি, সেই রাবারের একটা ইলাস্টিসিটি আছে, সেই ইলাস্টিসিটি করে সে তার আগের জায়গায় ফিরে আসতে চাইছে, ও সেই মতো করে সে একটা মানে কন্ট্রাক্ট করতে চাইছে। তার কন্ট্রাক্ট করার জন্য সেটা ইনওয়ার্ড ফোর্স দিচ্ছে, আর কনকেভ সাইডে প্রেশার বেশি হয়ে যাওয়ার জন্য সে একটা আউটওয়ার্ড ফোর্স দিচ্ছে। এবার আউটওয়ার্ড ফোর্স ইনওয়ার্ড ফোর্স যখন যা সমান হয়ে গেল, সে বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে আসছে। তাহলে এই হচ্ছে বেলুন ফোলানোর জাস্ট মেকানিজম। এবং সেম সিনারিওটা এই সোপ বাবল বা ইত্যাদির ক্ষেত্রেও হবে। এবং যেটা দেখতে পাওয়া যায় যে এই যখন ফরমেশন অফ বাবলস তুমি তৈরি করছো, তখন একটা এক্সেস প্রেশারের গল্পটা তোমার থেকে যাচ্ছে। তাহলে ফরমেশন অফ বাবল, সেইখান থেকে তোমার একটা এক্সেস প্রেশারের গল্প আছে। ঠিক আছে, ফরমেশন অফ বাবলস সেখান থেকে এক্সেস প্রেশার। তাহলে আমি যে এক্সাম্পল দিলাম বেলুনের ক্ষেত্রে ঠিক সিমিলার সিচুয়েশন সোপ বাবলের ক্ষেত্রে হবে। আর আরেকটা এখানে নিশ্চয়ই তোমরা এক্সপিরিয়েন্স করেছো যে বেলুন ফোলানোর সময় একদম শুরুটা ফোলানো বেশ কঠিন হয়, খুব জোরে ফুঁ দিতে হয়, তারপরে কিছুটা ফুলে যাওয়ার পরে তুমি খুব ইজিলি তুমি বেলুনটাকে ফোলাতে পারছো। তার একটা মানে সেটা একটু একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে আসবে, দেখবে যে যখন রেডিয়াসটা কম হয় তখন সকল যে এক্সেস প্রেশার যেটা বলছি, সেই এক্সেস প্রেশারটা হচ্ছে বেশি হয়। তার মানে যেটা কথা হচ্ছে, ধরো তুমি একটা 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 বাবল আমি জাস্ট কনসিডার করছি। আচ্ছা, বাবলসটা আজিব জান আমি ওই ভেতরটার বাইরেটা দেখার জন্য মানে একটুখানি আজিব যেন দুটো ভাগে ভেঙে ভেতরটা দেখাচ্ছি আর কি, একটা ইনার সারফেস একটা আউটার সারফেস থাকবে আর কি, সেটাকে দেখাতে চাইছি এইটা। হুম, আচ্ছা, এবার এই যে বেলুনটা, সেই বেলুনটার একটা রেডিয়াস আছে, রেডিয়াসটা ধরে নাও ফর দ্য টাইমিং হচ্ছে তোমার আর। আচ্ছা, এবারে দেখো যে যে তুমি ওই যেটা বেলুন ফোলানোর যে মেকানিজম আর কি, সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ফর দ্য formation of a bubble, pressure inside the bubble
must be greater than that outside the bubble. তাহলে কি হলো? For the formation of a bubble, pressure inside the bubble must be greater than that outside the bubble. তাহলে আউটসাইড দ্য বাবেলের তো ইনসাইডে বাবেলটা বেশি হবে, নাহলে বেলুনটা এখন ফুলে আছে কি করে? অবভিয়াস ব্যাপার, নাহলে তো বেলুনটাকে নর্মাল থাকতো। তাহলে ভেতরে তুমি তো বেলুন ফোলানোর সময় তুমি দেখেছো জোর করে প্রেশার তুমি ভেতরে দিয়েছো, তাহলে ইনসাইডে প্রেশারটা বেশি দেন আউটসাইড প্রেশার, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তা হয়, তার মানে আমি যেটা বলছি যে পি আর ইনসাইড মানে বেসিক্যালি কনকেভ সাইড আর কি, মানে ইনসাইড মানে হচ্ছে বেসিক্যালি এখানে কনকেভ সাইড। আচ্ছা, এখন ফর্দা ইনও লিখতে পারি, আচ্ছা ইনই লিখি এখন ফর্দা টাইম। তাহলে পি ইনটা বেসিক্যালি গ্রেটার দ্যান হচ্ছে পি আউটটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে তা যদি হয় তাহলে ভেতরে প্রেশার বেশি বাইরে প্রেশার কম, তাহলে ভেতর থেকে বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সটা কি হবে না এই প্রেশার তাকে ক্রস সেকশনে এরিয়া দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ভেতর থেকে বাইরের দিকে যে প্রেশারটা কাজ করছে আর কি, যে প্রেশারের জন্য বেলুনটা গাছ ফেটে যেতে পারে তাকে ডিসরাপ্টিং ফোর্স যেটা বলছি আর কি, ডিসরাপ্টিং ফোর্স that acts from ইনার সারফেস, যেটা ইনার সারফেসের দিক থেকে যে ফোর্সটা তোমার কাজ করছে আর কি, যার জন্য বেলুনটা তোমার ফেটে যেতে চায়। হ্যাঁ, মানে ভেতর থেকে বাইরের দিকে যে ওই যে বেলুন যদি জোরে তুমি ফোলা তাহলে বেলুনটা ফেটে যেতে চায়, তো যে ফোর্সটা বেলুনটাকে ফাটিয়ে দেয় সেটা ডিসরাপ্টিং ফোর্স দ্যাট অ্যাক্টস ফ্রম ইনার সারফেস, সেটাকে যদি আমি এইরকম ভাবে লিখি ডিসরাপ্টিং ফোর্সটা, সেটা কি হবে না তোমার প্রেশারটাকে গুণ করতে হয় এরিয়া ক্রস সেকশন দিয়ে। তাহলে যদি তোমার রেডিয়াসটা আর হয় তাহলে তার ক্রস সেকশনের এরিয়াটা কত হবে? পাই আর স্কোয়ার হবে। তাহলে এখানে কিন্তু এরিয়াটা কিন্তু যেটা হচ্ছে এই দেওয়ালটার এরিয়া না, সবসময় এরিয়া ধরতে হয় ক্রস সেকশনাল এরিয়া। তাহলে পাই আর স্কোয়ারটা কিন্তু ক্রস সেকশনাল এরিয়া, তার ডিসরাপ্টিং ফোর্সটা হচ্ছে পি ইন ইন্টু পাই আর স্কোয়ার হবে। আচ্ছা, এবারে হচ্ছে এই ডিসরাপ্টিং ফোর্সটার জন্যে বেলুনটা ফেটে যেতে চাইতো, কিন্তু যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম দিস ফোর্স must be balanced by a cementing force that acts from outer surface। যেমন বেলুনের ক্ষেত্রে ওই যে একটা চামড়াটা একটা ইলাস্টিসিটি ছিল, ইলাস্টিসিটি থাকার জন্য হচ্ছে সে কন্ট্রাক্ট করতে চায়, এবং কন্ট্রাক্ট করার যে টেন্ডেন্সিটা অর্থাৎ বেলুন তার আগের ফর্মে মানে যখন ফোলানো ছিল না তার ফর্মে যখন ফিরতে চাইছে, মানে মানে অ্যাজিভ যেন সে শ্রিঙ্ক করতে চাইছে, তাহলে তুমি ফুঁদিয়ে তাকে ফুলিয়ে রাখতে চাইছো, আর চামড়াটার ইলাস্টিকের জন্য সে শ্রিঙ্ক করতে চাইছে, তাহলে সেই শ্রিঙ্ক করে সেটাকে স্টেবিলিটি দিচ্ছে আর কি। সেই ফোর্সটাকে আমি একটা সিমেন্টিং ফোর্স যেটাকে ধরে রাখে আর কি। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম দিস ফোর্স মাস্ট বি ব্যালেন্স বাই এ সিমেন্টিং ফোর্স দ্যাট অ্যাক্টস ফ্রম আউটার সারফেস, এবং সেটা কত হবে না এফ, এই সিমেন্টিং ফোর্সটা সেটা হচ্ছে আউটার সাইডে যদি প্রেসারটা পি আউট হয় এবং ক্রস সেকশনের এরিয়াটা সেই পাই আর স্কয়ার এইটা। তাহলে এবারে কথাটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা এবং এই যে ইকুয়েশনটা দেখো এখানে পরিষ্কার, যদি পি ইনটা গ্রেটার দ্যান পি আউট হয়ে যায় তাহলে তো যেটা দাঁড়াচ্ছে যে ডিসরাপ্টিং ফোর্সটা বেশি দ্যান দ্য সিমেন্টিং ফোর্স, তাতে ইকুইলিব্রিয়াম কোনোভাবে আসবে না, তাই তো? তাহলে যদি আমি যদি মনে করি এই দুটো ফোর্সই শুধুমাত্র ফোর্স, তাহলে পরিষ্কার যেহেতু আমি আমার এক্সপিরিয়েন্স বলছে ইনার সারফেসে ফোর্সটা বেশি দেন দ্য আউটার সারফেস, তবেই তো বেলুনটা ফুলে আছে বা সোপ বাবেলটা ফুলে আছে, মানে বাবেলটা ফুলে আছে। এবারে কথাটা হচ্ছে যে তোমার পি ইন যখন গ্রেটার দ্যান পি আউট হয়েছে ডিসরাপ্টিং ফোর্সটা গ্রেটার দ্যান সিমেন্টিং ফোর্স হয়ে যাচ্ছে,
তখন তো বেলুনটা ফেটে যাওয়ার কথা, বা সোপ বাবেলটা বাস্ট করে যাওয়ার কথা, মানে বাবেলটা বাস্ট করে যাওয়ার কথা, তাই তো? তাহলে সেটা তাহলে কি করে সম্ভব আর কি, মানে সেটা তাহলে ব্যালেন্স হবে কি করে? তাহলে যেটা কথাটা হচ্ছে যে এই মানে বাইরের দিক থেকে যে ফোর্সটা, শুধুমাত্র এই ফোর্সটা যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে আর একটা ফোর্স আসবে, যে ফোর্সটা আসছে ডিউ টু সারফেস টেনশন। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ফোর্স ডিউ টু সারফেস টেনশন দ্যাট সাপ্লাইজ অ্যান additional force from outside hmm, that supplies an additional force from outside such that equilibrium is established। তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সারফেস টেনশনের রোলটা। তাহলে তুমি এক্সপিরিয়েন্স বলছে কনকেভ সাইডে প্রেশার বেশি, এবারে তার মানে পি ইন্টারনাল গ্রেটার দ্যান পি ইনার ইজ গ্রেটার দ্যান পি আউটার, ডিসট্রাকটিভ ফোর্সটা পি ইনার ইন্টু পাই আর স্কোয়ার, এবারে বাইরের দিকে যে আউটার সারফেস যে ফোর্সটা সেটা পি আউট ইন্টু পাই আর স্কোয়ার, পি ইন গ্রেটার দ্যান পি আউট হয়ে গেলে ডিসট্রাকটিং ফোর্সটা গ্রেটার দ্যান দ্য সিমেন্টিং ফোর্স, তাহলে বেলুনটা ফেটে যেতে পারতো বা বাবলটা জাস্ট বাস্ট করে যেতে পারতো। কিন্তু সেটা না করে যদি তুমি একটা ইকুইলিব্রিয়াম আনার চেষ্টা করো, তাহলে বাইরে থেকে নিশ্চয়ই একটা অ্যাডিশনাল সিমেন্টিং ফোর্স থাকবে, যে বেসিক্যালি দুটো ফোর্সকে সমান করবে। তাহলে কি হচ্ছে, তাহলে দেন দাঁড়াচ্ছে যে পি ইন ইন্টু পাই আর স্কোয়ার, this should be equal to P out pi r square into plus প্লাস হচ্ছে 2 পাই r ইন্টু গামা। আচ্ছা এইখানে একটা জিনিস বলি, এখানে হচ্ছে যেটা হচ্ছে যে আমি একটাই সারফেস জাস্ট কনসিডার করেছি, হ্যাঁ, মানে আমি এখানে সোপ বাবল বলছি, সোপ বাবল অ্যাকচুয়ালি ভাবিনি, আমি অ্যাকচুয়ালি ক্যাভিটি বা ড্রপলেট নিয়ে কথাবার্তা বলছি, একটা সারফেস নিয়ে কথাবার্তা বলছি। দুটো সারফেস হতো তাহলে এইটা কিন্তু জাস্ট 2 টাইমস হয়ে যেত। তাহলে উই হ্যাভ কনসিডার্ড ওয়ান সারফেস অনলি, এটা। তাহলে এটা হলো। তাহলে এবারে দেখো তুমি এইখান থেকে যদি পি ইন মাইনাস পি আউট এইটাকে করো, সেটা আমি ডেল্টা পি বলছি, সেটা এখান থেকে কত দাঁড়াচ্ছে দেখো পরিষ্কার, এটা 2 গামা বাই আর হয়ে যাচ্ছে। এই যে ইকুয়েশন থেকে তুমি জাস্ট একটুখানি ওই যে পাই আর দুপাশ থেকে কেটে দাও, পাই আর কেটে দাও, তাহলে এদিকে কমন নিয়ে নিলে পি ইন মাইনাস পি আউট কিন্তু একটা আর রয়ে গেল, এদিকে 2 গামা রয়ে গেল, আরটা ভাগ হয়ে গেলে যেটা ডেল্টা পি, পি ইন মাইনাস পি আউট ইকুয়াল টু 2 গামা বাই আর হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে এক্সপ্রেশনটা, সেটাই হচ্ছে তোমার এক্সেস প্রেসারের এক্সপ্রেশন। এইটাই হচ্ছে তোমার এক্সেস প্রেসারের এক্সপ্রেশন, যে ইনার সাইডে মানে যদি এরকম একটা ক্যাভিটি বা ড্রপলেট কনসিডার করো, তাহলে ইনার সাইডে প্রেসারটা বেশি দেন দ্য আউটার সাইড, ইনার সাইডে প্রেসারটা কতটা বেশি, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি 2 গামা বাই আর। তারপরে এটা দাঁড়াচ্ছে যে কনকেভ সাইডে প্রেসারটা বেশি, মানে ইনার সাইড মানে তুমি এই ছবিটা দেখেই বুঝতে পারছো কনকেভ সাইডে, তাহলে কনকেভ সাইডে প্রেসারটা বেশি এবং সেই প্রেসারের পরিমাণটা হচ্ছে তোমার বেসিক্যালি 2 গামা বাই আর। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো যে যখন তোমার কতগুলো স্পেশাল কেস আমি কনসিডার করি, এক নম্বর হচ্ছে তোমার ধরো একটা মানে ক্যাভিটি or droplet or liquid in a capillary etc. এদের ক্ষেত্রে there is only one surface, তখন একটা মানে একটাই সারফেস আছে, এবং সেই পার্টিকুলার কেসে দেন the expression of excess pressure delta P
সেটা হচ্ছে পি ইন মাইনাস পি আউট। হ্যাঁ, এইভাবে আমি লিখছি আর কি, ভেতরের দিক মাইনাস বাইরের দিক। এটা মানে এটা অ্যাকচুয়ালি বলা ভালো এখন আসলে মানে সমস্যা হয়ে যাবে কেন, কারণ তুমি এই যে ইন আর আউট এই যে ব্যাপারটা সেটা একটু মিসলিডিং হয়ে যাবে। একটা যেটা ক্যাভিটি বা ড্রপলেটের ক্ষেত্রে ব্যাপারটা পরিষ্কার, কিন্তু ধরো যখন আমি একটা ক্যাপিলারি নিয়ে কথাবার্তা বলবো, তুমি যদি কাঁচের তৈরি ক্যাপিলারি জলের মধ্যে রাখো তাহলে তোমার বাইরের দিকটা হচ্ছে কনকেভ, ভেতরের দিকটা হচ্ছে কনভেক্স। আবার যদি কাঁচের তৈরি ক্যাপিলারি পারদের মধ্যে রাখো তাহলে কিন্তু তোমার বাইরের দিকটা হবে কনভেক্স, ভেতরের দিকটা হবে কনকেভ। সেখানে ওই ইন আর আউট বলতে আমি কোনটা বুঝছি, ইন মানে হচ্ছে এই ছবিতে যেমন পরিষ্কার এটা ভেতর এটা বাইরে, কিন্তু ওই ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ডিপ্রেশনের ক্ষেত্রে ক্ষেত্রে পরিষ্কার না। এখানে এক্সেস প্রেসারটা বলা ভালো, ডেল্টা পিটা সেটা হচ্ছে পি কনকেভ মাইনাস পি কনভেক্স, মানে কনকেভ সাইড মাইনাস কনভেক্স সাইড, তাহলে দেখবে কোনো কনফিউশন থাকছে না। তাহলে সেটা হচ্ছে 2 গামা বাই আর। তাহলে একটা সারফেস যখন থেকে যাচ্ছে সেটা হচ্ছে 2 গামা বাই আর, দিস ইজ দ্য এক্সপ্রেশন। আচ্ছা, এবার 2 নম্বরে তুমি যখন সোপ বাবল কনসিডার করছো, সোপ বাবলের ক্ষেত্রে কি হচ্ছে, সোপ বাবলের ক্ষেত্রে আমরা আগেই জাস্ট দেখিয়েছি এখানে দুটো সারফেস আছে। এই যে এই ছবিতে দেখো, এই যে বাবল বা সোপ বাবল, ভেতরে ভেপার বাইরে ভেপার, মাঝে হচ্ছে লিকুইড, মানে ভেতরে একটা ইনার সারফেস আছে একটা আউটার সারফেস আছে। তাহলে সোপ বাবলের ক্ষেত্রে হচ্ছে দেয়ার ইজ টু থিন সারফেসেস such that radius of inner surface equal to radius of outer surface, মানে r inner equal to r outer। মানে এখানে মানে আমি থিন ফিল্ম কনসিডার করছি। থিন থিন মানে হচ্ছে তোমার বেসিক্যালি ইনার সারফেস এবং মানে ইনার সারফেসের রেডিয়াস এবং আউটার সারফেসের রেডিয়াসটা সমান আর কি। তো দেয়ার ইজ টু থিন সারফেসেস সাচ দ্যাট রেডিয়াস অফ ইনার সারফেস ইকুয়াল টু রেডিয়াস অফ আউটার সারফেস, আর ইন ইকুয়াল টু আর আউট। তখন ডেল্টা পিটা কি হবে, পি কনকেভ মাইনাস পি কনভেক্স, এইটা তোমার হয়ে যাচ্ছে 4 গামা বাই আর। মানে জাস্ট এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা 2 পাই আর, এটা একটা 2 টাইমস হয়ে যাচ্ছে। 2 টাইমস হয়ে গেলে ফাইনাল এক্সপ্রেশনটা তোমার দাঁড়িয়ে যাবে হচ্ছে 4 গামা বাই আর। তাহলে ইউজ করার সময় তুমি কিন্তু খেয়াল রাখবে এইটা। আর এবারে হচ্ছে একটা বাবল হ্যাভিং এ উইথ, একটা বাবল যার একটা উইথ আছে, তার ক্ষেত্রে হচ্ছে ইনার সারফেস এবং আউটার সারফেসের রেডিয়াসটা আলাদা। আমি বললাম লেট আর ইন না করে R1 লিখি, let R1 and R2 are the radius of inner and outer surfaces respectively. Then excess pressure expression দাঁড়াচ্ছে ডেল্টা পি, যেটা পি কনকেভ মাইনাস পি কনভেক্স, সেটা হবে তোমার 2 গামা 1 বাই R1 প্লাস 1 বাই R2 এটা। আর দেখো ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ, ইফ R1 ইকুয়াল টু R2 হয়ে যায় দেন কি দাঁড়াচ্ছে, ডেল্টা পিটা দেখো এই 1 বাই আর প্লাস 1 বাই আমার 2 বাই আর হয়ে গেল, তখন 4 গামা বাই আর। অর্থাৎ এই সিচুয়েশনে তুমি পৌঁছে গেলে। তাহলে যদি দুটো মানে একটা বাবল তুমি কনসিডার করছো কিন্তু একটা থিন বাবল না, তার একটা উইথ আছে, তো সেই পার্টিকুলার কাছে এক্সেস প্রেসার 2 গামা 1 বাই R1 প্লাস 1 বাই R2। এইখান থেকে তুমি সোপ বাবল যেটা থিন, যেখানে ইনার সারফেস এবং আউটার সারফেসের রেডিয়াসটা সমান, সেই এক্সপ্রেশনটা তুমি পেয়ে যেতে পারছো, জাস্ট R1 ইকুয়াল টু R2 এটা বসিয়ে দিলে। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে এইগুলো সবই ছিল তোমার বেসিক্যালি মোরাললেস একটা স্ফেরিক্যাল সারফেস টাইপের আর কি। হ্যাঁ, এবারে যদি কেউ সিলিন্ডার কনসিডার করে,
তো একটা সিলিন্ডার আমি কনসিডার করছি। আসলে এই সিলিন্ডার টাইপের এক্সপ্রেশনগুলো বেশ ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে যে অনেক সময় ওই আমাদের যে বডি ফ্লুইড মানে ব্লাড বা ইত্যাদি, হ্যাঁ, সেইখানে এই যে ব্লাড ফ্লো হওয়া, হ্যাঁ, তার সঙ্গে ব্লাড প্রেশার, ভেসেলে কতখানি প্রেশার কাজ করবে, এই জিনিসপত্রগুলো সেটা অনেক সময় ভিসকোসিটি, সারফেস টেনশন ইত্যাদির উপরে হচ্ছে নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই টাইপের একটা ধরো সিচুয়েশন আর কি। তাহলে এই ক্ষেত্রে রেডিয়াসটা আমি আর ধরো কনসিডার করছি, আর এই যে মানে সিলিন্ডার আর কি লেন্থ হচ্ছে এল কনসিডার করছি। তার মানে আমি যদি এই প্রেশার ডিফারেন্স অ্যাক্রস সিলিন্ড্রিক্যাল টিউব জাস্ট কনসিডার করতে চাই, তাহলে কি হবে আর কি, মানে আমি এক্সেস প্রেশারটা ক্যালকুলেট করবো যে সিলিন্ডার টিউব, মানে ধরো এই যে এইখান থেকে বাইরের দিকে একটা প্রেশার কাজ করছে, বাইরে থেকে ভেতরের দিকে একটা প্রেশার কাজ করছে, হ্যাঁ, তাহলে এই ভেতরের প্রেশারটা আর বাইরের প্রেশার এই যে ডিফারেন্সটা, মানে এদিক থেকে এদিকে একটা প্রেশার কাজ করছে যেটা পি ইন্টারনাল, আর হয়তো এদিক থেকে এদিকে একটা প্রেশার কাজ করছে পি আউটার আর কি, পি আউটার। হ্যাঁ, তাহলে তখন তোমার এক্সেস প্রেশারটা কি হচ্ছে সেইটা একটুখানি দেখে নিতে হবে। আর এইটা বোঝার জন্য একটুখানি ক্যালকুলেশনটা অন্যভাবে করা যাক। সেটা হচ্ছে ধরো তোমার সারফেস টেনশন মানে তো তোমার বেসিক্যালি সারফেস এনার্জি, এটা। তাহলে এই যে গামাটাকে তুমি কিরকম ভাবে লিখতে পারো, ধরো আমি এই রকম ভাবে লিখছি। আমি যেটা বলছিলাম যে একটা ইকুয়াল ইউনিট এরিয়া তৈরি করার জন্য কতখানি ওয়ার্ক করতে হচ্ছে, তাহলে যদি এরিয়াটা ইনফাইনিটেসিমাল হয় তাহলে ওয়ার্কটা তোমার ইনফাইনিটেসিমাল করতে হবে। তাহলে গামাটা জাস্ট তোমার এইভাবে লিখতে পারো dw/dA। আচ্ছা, এবারে এই যে dwটা ওয়ার্কটা, এটা কি ওয়ার্কটা তোমার বেসিক্যালি যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট থেকে আসে ওয়ার্কটা। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে তোমার বেসিক্যালি প্রেসার ডিফারেন্স যেটা, তার সঙ্গে তোমার ভলিউমের যে চেঞ্জটা, এইটা এটা মানে দেখো না, ওয়ার্কটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করে দাও, আবার ডিসপ্লেসমেন্টকে এরিয়া দিয়ে গুণ করে দাও। তার মানে অবভিয়াসলি কি হয়েছে, প্রেসারের ডিফারেন্স ইন্টু জাস্ট ভলিউমের ডিফারেন্স, সেটা হয়ে গেল ডিভি। তার নিচে রয়ে গেল তোমার ডিএ, এইটা। আচ্ছা, এবারে এইটাকে লিখতে পারো ডেল্টা পিতে যেমন আছে রেখে দাও। এবার এইটাকে দেখো উপর নিচে আমি ডিআর দিয়ে ভাগ করছি, ডিভি/ডিআর, আর এটা হচ্ছে ডিএ/ডিআর। তাহলে দেখো সারফেস টেনশন বা সারফেস এনার্জিটাকে অনেকেই এই ডেল্টা পি ইন্টু ডিভি/ডিআর ইন্টু ডিএ/ডিআর এইরকম ভাবে লিখতে পারে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, ধরো একটা এক্সাম্পল দিই। ধরো যদি তোমার একটা ওই এরকম কনসিডার করতো ড্রপ বা ড্রপলেট, মানে স্ফেরিক্যাল ড্রপলেট তুমি কনসিডার করছো, তাহলে তার ভলিউমটা কত, 4/3πr³, এরিয়াটা কত, 4πr²। তাহলে এইখান থেকে তুমি এক কাজ করো, ডিভি/ডিআরটাকে ক্যালকুলেট করো। এখান থেকে ডিভি/ডিআর ক্যালকুলেট করলে এটা 3r², তো তার মানে 4πr², এটা হচ্ছে ডিভি/ডিআর করলে। আর এইখান থেকে ডিএ/ডিআর করলে কত দাঁড়াচ্ছে, 8πr, এটা দাঁড়াচ্ছে। তাহলে এবার তুমি এখানে দেখো গামাটা হচ্ছে ডেল্টা পি ইন্টু ডিভি/ডিআর, ডিভি/ডিআর এর জায়গায় 4πr² বসিয়ে দাও, আর এখানে ডিএ/ডিআর তার জায়গায় 8πr বসিয়ে দাও। তাহলে কত দাঁড়াচ্ছে, ডেল্টা পিটা এটা হয়ে গেল তোমার, এটা কেটে কুটে গেল, উপরে একটা আর এলো, নিচে একটা 2 হলো, r/2 হলো। তাহলে এখান থেকে ডেল্টা পি কি হচ্ছে দেখো, 2r হয়ে যাচ্ছে। দেখো যে এক্সপ্রেশনটা আমি আগে ফোর্স ব্যালেন্স করে তোমার দেখালাম, যা তুমি যদি এটা অঙ্কের আশ্রয় নাও তাহলে দেখো তুমি পরিষ্কারভাবে করে ফেলতে পারছো। ঠিক আছে, দেখো তাহলে দেখো এই আমি যে এক্সপ্রেশনটা আগে, জানি না আগেরটা ঠিক বোঝা গেছে কিনা, নিশ্চয়ই বোঝা গেছে, সেইটাকে কিন্তু তুমি দেখো এই ম্যাথামেটিক্সের আশ্রয়টা নিলে খুব ইজিলি করে ফেলতে পারো। এবং এই এক্সপ্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো শেপের জন্য কিন্তু তুমি খুব ইজিলি এক্সেস প্রেসার এক্সপ্রেশনটাকে বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবার আমাদের কেসটা কি হচ্ছে না, আমাদের কেসটা যখন তোমার সিলিন্ড্রিক্যাল ড্রপ বলবো না, মানে সিলিন্ড্রিক্যাল কন্টেনার বা কিছু একটা যখন মানে সিলিন্ড্রিক্যাল টিউব বা কিছু একটা যখন কনসিডার করছি, তাহলে সিলিন্ড্রিক্যাল টিউবের ক্ষেত্রে কি হচ্ছে, ভলিউমটা কি হচ্ছে না, ভলিউমটা হচ্ছে πr² ইন্টু এল
আর এরিয়াটা কতটা হচ্ছে, এরিয়া মানে আমি কিন্তু এই দুপাশটা কনসিডার করছি, আমি সাইডটাকে কনসিডার করছি, সাইডের এরিয়াটা কত না 2πr/l। তারপরে এইখান থেকে দেখো dv/dr যখন ক্যালকুলেট করছো তখন হচ্ছে তোমার 2πr/l, আর এইখান থেকে যখন তুমি dA/dr ক্যালকুলেট করছো 2πl। তাহলে এবারে দেখো নাও গামাটা কত ডেল্টা পি, dv/dr এর জায়গায় 2πr/l হলো, আর dA/dr এর জায়গায় হচ্ছে 2πl হলো। তাহলে এটা হয়ে যাচ্ছে ডেল্টা পি, দেখো 2πl সব কেটে গেছে, তা আর পড়ে থাকছে, তাহলে ডেল্টা পিটা হয়ে যাচ্ছে দেখো গামা/r। তাহলে এইটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল যদি টিউব তুমি কনসিডার করো, তার ক্ষেত্রে যে এক্সেস প্রেসারটা, সেই এক্সেস প্রেসারের এক্সপ্রেশনটা হচ্ছে গামা/r। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত এক্সপ্রেশন গুলো, মানে তুমি এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, মানে ইকুয়েশনস 1, 2, 3, 4 are different forms of Young Laplace equation or simply the Laplace equation। তাহলে এইটাই হচ্ছে মানে Young Laplace equation or the Laplace equation, মানে ঠিক আছে, দিস ইজ দ্য Young Laplace equation or the Laplace equation। ঠিক আছে, তাহলে পরিষ্কার বোঝা গেল যে আমরা এক্সেস প্রেসার সেই কনসেপ্টটাকে বুঝলাম এবং এক্সেস প্রেসারটা বিভিন্ন কেসে জাস্ট কনসিডার করে দেখলাম। ঠিক আছে, তো কোনো অসুবিধা আছে? দেখো তো এখন পর্যন্ত যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা। তার আমরা প্রথমে জাস্ট যেহেতু সবটাই সারফেস টেনশন, এটা কার্ভ সারফেস, সারফেস টেনশনের জন্য হয় সারফেস টেনশন, সারফেস এনার্জি, এই জিনিসগুলো আমি একটুখানি বুঝে নিয়েছি, তার মলিকুলার ইন্টারপ্রিটেশন দিয়েছি এবং জাস্ট বোঝার চেষ্টা করেছি কেন তোমার সারফেসটা বেসিক্যালি কার্ভ হচ্ছে। আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পলে তোমার বেসিক্যালি ওরকম কার সারফেস তুমি দেখতে পাচ্ছ, সেটা ড্রপ বা ড্রপলেট হতে পারে, বাবল হতে পারে, ক্যাভিটি হতে পারে, তারপরে কোনো একটা ক্যাপিলারি সেটা লিকুইডের মধ্যে ডোবানো আছে, সেই কন্ডিশনগুলো তুমি দেখতে পারো, ইত্যাদি ইত্যাদি আর কি। এবারে তুমি দেখতে পাচ্ছ এই ধরনের সিচুয়েশনগুলোকে কনকেভ সাইডে প্রেশারটা বেশি থাকছে, তখন কনভেক্স সাইড এর কতটা বেশি আছে সেইটাকে আমি জাস্ট বের করার চেষ্টা করলাম। হ্যাঁ, করে এবারে বিভিন্ন কেসগুলোকে কনসিডার করলাম, ক্যাভিটি বা ড্রপলেটের ক্ষেত্রে কি হচ্ছে, সোপ বাবলের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বাবল যার যদি উইথ থাকে তার ক্ষেত্রে কি হচ্ছে, আর সিলিন্ডারের ক্ষেত্রে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনগুলো পেলাম, সেই ইকুয়েশনগুলোই তোমার বেসিক্যালি ইয়াং ল্যাপ্লাস ইকুয়েশন, বা জাস্ট সিম্পলি বলা হয় এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। তো দেখো যা বলেছি তাতে কোনো অসুবিধা আছে না। ঠিক আছে এখন পর্যন্ত? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা দেখবো আর একটা ইকুয়েশন তোমাকে বলতে হবে, সেটা কেলভিন ইকুয়েশন। কেলভিন ইকুয়েশনটা বলার জন্য তোমার বেসিক্যালি যে জিনিসটা দরকার, যে মানে ভেপার প্রেসারের একটা এক্সপ্রেশন আমাকে বের করতে হবে অন দ্য কার্ভ সারফেস, মানে ফ্ল্যাট সারফেসে ভেপার প্রেসার জিনিসটা আমরা অলরেডি শিখেছি আর কি, যেখানে সারফেসের কোনো এফেক্ট ছিল না। হ্যাঁ, এবারে সেইখান থেকে আমাকে যে ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস দেখতে হবে এবং সেইটা একটা ইকুয়েশন দিয়ে রিলেটেড হয়, যেটা হচ্ছে কেলভিন ইকুয়েশন, সেটা আমি জাস্ট দেখবো। ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস, সেখান থেকে কেলভিন ইকুয়েশন। আচ্ছা দেখো, আচ্ছা প্রথমে হচ্ছে ভেপার প্রেসার জিনিসটা কি একটু তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা ভেপার প্রেসার জিনিসটা কি সেটা তোমরা বিএসসিতে তো খুব ভালো করে জানোই আর কি।
এমনি ভেপার প্রেসারের কনসেপ্টটা দেখবে থার্মোডাইনামিক্সে এইরকমভাবে আনা হয়, তোমাকে একটা ক্লোজ কন্টেনার কনসিডার করতে হয় এবং কন্টেনারটা ক্লোজ করে দিতে হয়, ফাঁকা রাখলে হবে না। আচ্ছা, এবারে এর কিছুটা পোর্শন লিকুইড আছে আর বাকি পোর্শনটা তোমার ফাঁকা বা ভেপার আছে। কিছুটা পোর্শন লিকুইড আছে, কিছুটা পোর্শন তোমার ভেপার আছে। এটা এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে তোমার ভেপার। ঠিক আছে? আচ্ছা দেখো, যেটা কথা হচ্ছে যে তুমি মানে নেচারে তুমি খেয়াল করে দেখো, দেখবে তোমার হয়তো মেঝেতে কিছুটা জল পড়ে গেছে, তুমি হয়তো ক্লাসের শুরুতে জল খেতে গিয়েছিলে, মেঝেতে কিছুটা জল পড়ে গিয়েছিল, তুমি ফ্যানটা চলছে, নর্মাল একটা টেম্পারেচার আছে, তোমার ক্লাস যখন শেষ করলে দেখবে ওই জায়গাটা শুকনো হয়ে গেছে। বা জামা কাপড়, ভিজে জামা কাপড় তুমি যখন শুকোতে দিয়ে দিচ্ছ, হয়তো একটুখানি রোদ থাকার দরকার নেই, কিন্তু একটা নর্মাল টেম্পারেচার আছে, ঘরের মধ্যেও জামা কাপড় শুকোতে পারে, একটা হাওয়া টাওয়া বইছে বা হাওয়া আছে আর কি, তুমি দেখতে পাচ্ছ কি তোমার জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে, বা আরো তুমি দেখবে যে যেটা একটা ক্লোজ বোতলে তুমি হয়তো রাত্রেবেলা ঘুমানোর সময়, শীতকালে এটা ভালো দেখা যায় আর কি, ঘুমানোর সময় তুমি জাস্ট একটা জল রেখেছো, অর্ধেকটা ভর্তি অর্ধেকটা ফাঁকা, ভোরের দিকে টেম্পারেচারটা অনেক কমে যায়, তার মানে ভোর বা সকালের দিকে তুমি যখন বোতলটা দেখবে, দেখবে বোতলের যে পোর্শনটা ফাঁকা ছিল সেই অংশটা কেমন একটা মানে সাদাটে ধোঁয়াশে টাইপের হয়ে গেছে আর কি। তাহলে এই যে ফেনোমেননগুলো, এই ফেনোমেননগুলো কেন ঘটছে? ঘটছে তার কারণটা হচ্ছে এই যে লিকুইডটা, তার লিকুইডের একটা স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে টু ভেপোরাইজ। তার মানে কি এটা দাঁড়াচ্ছে লিকুইড হ্যাজ এ স্পন্টিনিয়াস টেন্ডেন্সি টু ভেপোরাইজ। টেন্ডেন্সি টু ভেপোরাইজ। আচ্ছা, এমনিতে কি হয় যে যদি কন্টেনারটা ফাঁকা থাকে, এই যে ভেপারটা সেটা জাস্ট বাইরে চলে যায়, বাইরে মানে এয়ারে জাস্ট চলে যায়, যে কারণে এই যে মেঝেতে জল পড়ে গেলে জলটা এমনি এমনি শুকিয়ে গেল, বা তোমার কোনো একটা জামা কাপড়, ভিজে জামা কাপড়, সেগুলো তোমার এমনি এমনি শুকিয়ে যাচ্ছে, তাহলে এইগুলো যেহেতু তুমি দেখতে পাচ্ছ এখানে যেহেতু ওপেন এয়ারে আছে, অর্থাৎ কন্টেনারটা কেউ চাপাচুপি দেওয়া নেই বা ফাঁকা নেই, তাহলে ভেপোরাইজ হচ্ছে, ভেপারটা জাস্ট বেরিয়ে চলে যাচ্ছে। এটা একটা ইরিভার্সিবল প্রসেস। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যদি কন্টেনারটা তোমার এইরকম ভাবে ক্লোজড হয়, হ্যাঁ, তাহলে যেমন এই লিকুইড থেকে ভেপারে মলিকুলগুলো চলে যেতে পারছে, আবার একটা সময়ের পরে তুমি কি এটা দেখতে পাবে যে ভেপারের মলিকুলগুলো সে আবার কনডেন্স করে লিকুইডে চলে আসছে। মানে যেটা হয় দেখবে এই ভেপারগুলো তারা বেসিক্যালি দেওয়ালে ধাক্কা ধাক্কি দেয়, দেওয়ালে প্রথমে লিকুইড ড্রপসটা তৈরি হয়, তবে লিকুইড ড্রপসটা আস্তে 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 নিচে গিয়ে পড়ে যায় আর কি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ব্যাপারটা ওপেন যদি থাকতো কন্টেনারে তাহলে প্রসেসটা ইরিভার্সিবল, কিন্তু যদি এটা ক্লোজ হয় তখন তো একটা রিভার্সিবিলিটি মেনটেন হচ্ছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম আসার একটা টেন্ডেন্সি আছে। তাহলে এবারে কি হচ্ছে যে ভেপার মলিকুলস বা মলিকুলস ইন দ্য ভেপার ফেজ বলা ভালো, মলিকুলস ইন দ্য ভেপার ফেজ in the vapor phase can condense to come back in the liquid phase। ঠিক আছে? তো তার কিন্তু লিকুইড ফেজে আবার ফিরে আসার কিন্তু একটা সম্ভাবনাও আছে আর কি, পার্টিকুলার ক্লোজ কন্টেনারের ক্ষেত্রে সেটা হবে আর কি। তাহলে মলিকুলস ইন দ্য ভেপার ফেজ ক্যান কন্ডেন্স টু কাম ব্যাক ইন দ্য লিকুইড ফেজ। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড, যদি যথেষ্ট সময় দেওয়া হয়, দেন অ্যাট এ particular temperature when a rate of these two
opposing processes be equal, then an equilibrium can be established. মানে লিকুইড থেকে ভেপারে যাওয়া, ভেপার থেকে লিকুইড আছে, এই দুটো অপোজিং প্রসেস। এই দুটো অপোজিং প্রসেসের রেটটা সমান হয়ে যেতে পারে কোন একটা পার্টিকুলার টেম্পারেচার যদি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করা হয়। If sufficient time is allowed, then at a particular temperature, when rate of these two opposing processes be equal, then an equilibrium can be established. আচ্ছা, এবারে at equilibrium, pressure in the vapor phase is called the saturated vapor pressure or simply the vapor pressure. মানে শুধু ভেপার প্রেসারও বলে, অনেক সময় এটাকে স্যাচুরেটেড ভেপার প্রেসারও বলে। তাহলে দেখো ভেপার প্রেসার জিনিসটা বুঝতে পারলে, তাহলে ভেপার প্রেসার জিনিসটা স্যাচুরেটেড ভেপার প্রেসার বা ভেপার প্রেসার জিনিসটা কি হচ্ছে না, তোমাকে ক্লোজ কন্টেনার নিতে হবে, কারণ ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হতে হবে। ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ না হলে তুমি কিন্তু ভেপার প্রেসার বলতে পারবে না। একটা ক্লোজ কন্টেনার নিয়েছো, সেখানে কিছুটা লিকুইড তুমি নিয়েছো, কিছুটা পোর্শন ফাঁকা আছে, মানে বেসিক্যালি ভেপার আছে। এবার লিকুইড একটা স্পন্টেনিয়াস টেন্ডেন্সি আছে টু ভেপোরাইজ, কারণ লিকুইড থেকে ভেপারে গেলে প্রসেসটা এন্ট্রপিক্যালি প্রচন্ড ফেভারেবল হয় আর কি, সেখানে এই প্রসেসটা অ্যাকচুয়ালি তোমার স্পন্টেনিয়াস হয়ে যায়। তাহলে লিকুইড একটা স্পন্টেনিয়াস টেন্ডেন্সি টু ভেপোরাইজ। এবারে যদি ক্লোজ কন্টেনার হয়, তাহলে সেই যে ভেপারটা, সেই ভেপারটা, এক সেকেন্ড একটু ধরো তো, হ্যাঁ যেটা বলছিলাম যে তোমার হ্যাঁ লিকুইড হচ্ছে, লিকুইড ভেপোরাইজ হয়ে তোমার ভেপার ফেজে যাচ্ছে, আবার ভেপার ফেজে মলিকুলগুলো কনডেন্স করে লিকুইড ফেজে ফিরে আসছে। যদি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করো এবং টেম্পারেচার যদি ফিক্স রাখো, একটা সময় পর ইকুইলিব্রিয়ামে আসবে, ইকুইলিব্রিয়াম পৌঁছে গেলে তোমার ভেপার ফেজে যে প্রেসারটা, সেটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার, বা সিম্পলি এটাকে তুমি ভেপার প্রেসার বলছো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যখন আমরা নর্মাল ভেপার প্রেসার নিয়ে কথাবার্তা বলি, এই যে সারফেসটা, সেই সারফেসটা হচ্ছে ফ্ল্যাট ধরে নেওয়া হয়। ফ্ল্যাট ধরে নেওয়ার জন্য তোমার লাইফটা অনেক সিম্পল হয়ে যায়, যেখানে সারফেস টেনশনের কোনো এফেক্ট নিয়ে তোমাকে মাথা ঘামানোর দরকার পড়ে না। ঠিক আছে তো? তাহলে এই যে ভেপার প্রেসারটা এখানে আমি আলোচনা করেছি, তখন এই সারফেসটা হচ্ছে ইউজুয়ালি ফ্ল্যাট। মানে পার্টিকুলারলি যদি একটা বড় সিস্টেম কনসিডার করো, মানে বাল্ক অর ম্যাক্রোস্কোপিক সিস্টেম যদি কনসিডার করো, আর বাল্ক বা ম্যাক্রোস্কোপিক মানে আমি বলছি লার্জ সিস্টেম, এখানে আসলে সবই বাল্ক বা সবই ম্যাক্রোস্কোপিক, মানে মাইক্রোস্কোপিক্যালি কিছুই ভাবা হচ্ছে না, মানে লার্জ সারফেস যদি কনসিডার করা হয় আর কি। হ্যাঁ, মানে একটা বড় কন্টেনার যদি কনসিডার করা হয়, মানে ওইরকম ড্রপ বা ড্রপলেট বা ক্যাভিটি এইগুলো না হয়ে যদি লার্জ সিস্টেম ধরা হয়, তাহলে ফর লার্জ সিস্টেম, বাবা, ফর লার্জ সিস্টেম surface is flat, মানে surface is assumed to be flat। আচ্ছা, এমনিতে আরেকটা জিনিস এখানে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই দেখো তুমি যখন এখানে এক্সেস প্রেসারের গল্পটা বলেছিলে, যদি ফ্ল্যাট সারফেস হয়ে যেত, ফ্ল্যাট সারফেস মানে তার আর্টটাকে ইনফিনিটি ধরে নিতে হয়, তার আর্টটাকে ইনফিনিটি ধরে নিলে কোনো এক্সেস প্রেসার কিন্তু সেখানে থাকে না। তা যখন আমি ফ্ল্যাট সারফেস কনসিডার করছি, তাহলে লার্জ সিস্টেম সারফেস ইজ অ্যাজিউম টু বি ফ্ল্যাট, তার ক্ষেত্রে কিন্তু ওই এক্সেস প্রেসার যেটা, এক্সেস প্রেসারটা তোমার জিরো, এইটা, এটা মাথায় রাখতে। আচ্ছা, এবারে একটা কথাটা হচ্ছে কি, যদি তুমি স্মল কোন একটা সারফেস কনসিডার করো, মানে ফর স্মল লিকুইড বডিজ লাইক, ধরো তোমার ড্রপলেট, ক্যাভিটি,
bubble, or liquid in a capillary, the surface is curved. সারফেসটা কার্ভ, তুমি দেখেছো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, এই টকাই, এই ফোন বন্ধ হয়ে গেছে কিনা দেখ তো আমার ফোন, কিন্তু হটস্পট কিছু কাজ করছে না কেন? হ্যালো হ্যালো হ্যালো, তাহলে মায়েরটা দেখ, মায়েরটা দেখ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, না কানেক্টেড আছে, দাঁড়া দাঁড়া। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ এবার স্যার। স্যার শোনা যাচ্ছে। ও হঠাৎ করে মানে চলে গিয়েছিল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখো, তাহলে মানে কত মানে সবটাই শোনা গেছে তো? যতখানি বলেছি শোনা গেছে তো? প্রেজেন্টেশন অফ হয়ে গেছে হ্যাঁ, স্যার, প্রেজেন্টেশন অফ হয়ে গেছে। ও প্রেজেন্টেশন অফ হয়ে গেছে। হয়ে গেছে স্যার। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে স্যার এগুলো হয়নি স্যার, এর আগের স্লাইড। হ্যাঁ স্যার, এর আগের স্লাইডটা আমরা মিস হয়ে গেছি। এটা ঠিক আছে? স্যার ওই মলিকুলস ইন দ্য ভেপার ফেজ ক্যান কনডেন্স টু কাম ব্যাক ইন দ্য লিকুইড ফেজ, অতটা হয়েছে। ও তাহলে বলিস না, আমি তো পরে বুঝতে পারলাম। আচ্ছা যাক গে। এটা হচ্ছে তোমার, দাঁড়াও এক সেকেন্ড, আমাকে একটুখানি এ করতে হবে, এটা কেটে দিয়ে আবার খুলতে হবে। দাঁড়াও এক সেকেন্ড। সরি 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 সরি। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা বলছিলাম দেখো, যে যদি তুমি ক্লোজ কন্টেনার কনসিডার করো, তাহলে যেমন হচ্ছে তোমার এ থেকে মানে মানে লিকুইডের স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে টু ভেপোরাইজ, লিকুইড ফেজ থেকে যেমন ভেপার ফেজে মলিকুল চলে যেতে পারছে, তেমন ভেপার ফেজের মলিকুলগুলো আবার কনডেন্স করে লিকুইড ফেজে ফিরে আসতে পারছে। এবার তুমি যদি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করো, তখন একটা পার্টিকুলার টেম্পারেচারে যেটা হবে, যে রেটে লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে মলিকুলগুলো যাবে, সেই একই রেটে ভেপার ফেজ থেকে লিকুইড ফেজে মলিকুলগুলো চলে আসতে চাইবে। এবার এই দুটো অপোজিং যে প্রসেস, তাদের রেটটা যখন সমান হয়ে যাবে, তখন একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। আর ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেলে তোমার ভেপার ফেজে যে প্রেসারটা, তাকেই বলা হবে ভেপার প্রেসার বা স্যাচুরেটেড ভেপার প্রেসার। আর এবারে ইউজুয়ালি যদি একটা লার্জ সিস্টেম কনসিডার করো, তখন হচ্ছে সারফেসটাকে ফ্ল্যাট ধরা হয় এবং তখন তার করসপন্ডিং এক্সেস প্রেসারটা হচ্ছে 0। আচ্ছা, এবারে যদি স্মল লিকুইড বডি লাইক ড্রপলেট, ক্যাভিটি, বাবল, লিকুইড ইন ক্যাপিলারি ইত্যাদি তুমি কনসিডার করো, তখন কিন্তু সারফেসটা হচ্ছে কার্ভড। এবার আমাকে যেটা দেখতে হবে, যে এই ভেপার প্রেসারটা যদি ফ্ল্যাট সারফেস থেকে কার্ভ সারফেস হয়ে যায়, তাহলে তার এক্সপ্রেশনটা কেমন হবে আর কি, সেইটা নিয়ে আমাদের জাস্ট কথাবার্তাটা বলতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, ধরো তুমি এরকম একটা সিচুয়েশন দিয়ে স্টার্ট করো। ধরো আমি একটা এই একটা ফ্ল্যাট সারফেস কনসিডার করছি, আর তার সঙ্গে কম্পেয়ার করছি
এই ধরনের একটা সিচুয়েশন আর কি। হ্যাঁ, বা বা তোমার এও কনসিডার করতে পারো, মানে এটাকে ঠিক আছে, মানে আমি এরকমই না হয় ভাবছি, মানে তুমি মানে এইটা অর মানে অথবা তুমি এইরকম করেও ভাবতে পারো আর কি। তো এইটা হচ্ছে ফ্ল্যাট সারফেস, এইটা তোমার হচ্ছে যখন তুমি কোন একটা ড্রপলেট কনসিডার করছো আর কি, হ্যাঁ, তখন তার কার্ভ সারফেস তুমি দেখতে পাচ্ছ। এটা এটা হচ্ছে মানে কনভেক্স আপওয়ার্ড, কনকেভ ডাউনওয়ার্ড এই পার্টিকুলার কেসে। আর এই পার্টিকুলার কেসে যখন একটা কাঁচের তৈরি ক্যাপিলারি জলের মধ্যে ঢুকিয়েছো আর কি, তাহলে এটা হচ্ছে লিকুইড ইন এ ক্যাপিলারি। এটা হচ্ছে ধরো তোমার লিকুইড ইন এ ক্যাপিলারি। লিকুইড ইন এ ক্যাপিলারি, ঠিক আছে। আচ্ছা দেখ, আচ্ছা এবারে যেটা কথা সেটা হচ্ছে গিয়ে তুমি ধরে নাও যে যখন আহ, মানে তোমার ফ্ল্যাট সারফেস ছিল, এই ফ্ল্যাট সারফেস থাকার জন্য তোমার অ্যাট ইকুইলিব্রিয়ামে লিকুইডের ভেতরে একটা প্রেশার ছিল, বাইরে ধরো তোমার একটা প্রেশার ছিল। ধরো আমি এইভাবে ব্যাপারটাকে ভাবছি যে তোমার ধরো এই এতে যখন তোমার মানে ইনসাইড দ্য লিকুইড আর কি, ইনসাইড দ্য লিকুইড তোমার যদি ফ্ল্যাট সারফেস হতো তাহলে একটা প্রেশার আছে। আচ্ছা আমি মানে সিম্বলগুলো পরে বলছি, মানে P0 পি বা পি প্রাইম কি সিম্বল ইউজ করব সেটা আমি জাস্ট পরে একটু ইউজ করছি। এটা কথা হচ্ছে যে তোমার ফ্ল্যাট সারফেস হলে এই ভেতরে যে প্রেশারটা থাকবে, যদি কার্ভ সারফেস হয় তাহলে ভেতরের প্রেশারটা পাল্টে যাচ্ছে, ঠিক আছে তো। আচ্ছা এই সিচুয়েশন এবং এই সিচুয়েশন দুটো অপোজিট এফেক্ট হবে, কারণ এখানে হচ্ছে কনকেভ সাইডে প্রেশার বেশি এবং ভেতরে প্রেশার বেশি, আর এখানে কিন্তু ভেতরে প্রেশারটা কম হবে। আমি যে কোনো একটা দিয়ে প্রথম আলোচনাটা করে নিচ্ছি। এবার কনকেভ থেকে কনভেক্স করলে ওই যে যেটা ডেল্টা পিটা জাস্ট পি ইনওয়ার্ড মাইনাস পি আউটওয়ার্ড, সেটা 2 গামা বাই আর, সেই সাইনটা জাস্ট প্লাস বা মাইনাস হয়ে যাবে, সেটা নিয়ে অত জাস্ট চিন্তা করতে হবে না, ঠিক আছে তো। আচ্ছা যেটা কথাটা হচ্ছে যে যদি ধরো তোমার এই পুরো কন্টেনারটা একটা ক্লোজ কন্টেনার থাকতো, এই পুরো ব্যাপারটা একটা ক্লোজ কন্টেনার হতো, তাহলে ভেপার প্রেসার যখন আমি বলছি তখন একটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে কার সঙ্গে, না লিকুইড ফেজের সঙ্গে ভেপার ফেজে। তো তার মতো করে একটা ভেপার প্রেসার আছে। আর এবারে কথাটা হচ্ছে যখনই সারফেসটা তোমার কার্ভড হয়ে গেল, তখন তো তুমি লিকুইড ফেজে প্রেসারটা তোমার জাস্ট পাল্টে যাচ্ছে, তাই তো। লিকুইড ফেজে যদি প্রেসারটা পাল্টে যায় তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে গেলে তখন আবার এই ভেপার প্রেসারটাও জাস্ট করেসপন্ডিংলি পাল্টে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমি যখন ফ্ল্যাট সারফেস হচ্ছে তখন ইকুইলিব্রিয়ামটা মেনটেন যখন হচ্ছে আর কি, তখন তোমার সামহাউ মানে আমি অন্যভাবে যদি বলি যে কেমিক্যাল পোটেনশিয়াল ইন দ্য লিকুইড ফেজ আর কেমিক্যাল পোটেনশিয়াল ইন দ্য ভেপার ফেজ তখন সমান হচ্ছে, মানে অ্যাট ভেপার প্রেসার যদি বলি, অ্যাট ভেপার প্রেসার, এটা ঝামেলা করছে না এগুলো। অ্যাট ভেপার প্রেসার chemical potential in the liquid phase must be equal to chemical potential ধরো এইভাবে লিখছি যে chemical potential in the liquid phase should be equal to chemical potential in the vapor phase, ঠিক আছে। মানে যখন যখন ভেপার প্রেসারটা অ্যাটেন্ড করছে, হ্যাঁ, তখন একটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে। তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার ক্রাইটেরিয়াটা কি, যে কেমিক্যাল পোটেনশিয়াল ইন লিকুইড ফেজ এবং কেমিক্যাল পোটেনশিয়াল ইন ভেপার ফেজ সেটাকে আসলে সমান হচ্ছে, এইটা ঠিক আছে। আচ্ছা এবারে এটা কখন, এটা আমি বলছি যে হোয়েন অ্যাট ভেপার প্রেসার হোয়েন দ্য সারফেস ইজ ফ্ল্যাট, তখন হচ্ছে এইটা। আচ্ছা এবারে when the surface is curved then pressure
inside the liquid changes. প্রেসার ইনসাইড দ্য লিকুইড চেঞ্জেস, লিকুইডের প্রেসারটা তোমার চেঞ্জ হচ্ছে। ধরো এইখান থেকে এইটা গেলে মানে একটা ফ্ল্যাট সারফেস, তোমার এই কার্ভেচারটা যখন আসছে তখন ভেতরের প্রেসারটা গাছ তোমার বেড়ে গেল এই পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার ভেতরের প্রেসারটা কমে যাবে, মানে এইখানে যদি একটা প্রেসার তুমি কনসিডার করে এইখানে ভেতরের প্রেসারটা বেড়ে যাবে, কারণ কনকেভ সাইড হচ্ছে ভেতরটা, এখানে জাস্ট কমে যাবে। যাক গে, আমি এক্স্যাক্টলি কোন সিচুয়েশনটা এখন বলছি না, দুটোর জন্য একই রকম ভাবে ডেরিভেশনটা অ্যাপ্লিকেবল। আমি জাস্ট এইভাবে বলছি, when the surface is curved then pressure inside the liquid changes। তাহলে এবারে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি, at constant temperature if dPl be the change in pressure in liquid phase, then chemical potential in liquid phase will be, তাহলে মিউ প্রাইম লিকুইড সেটা হচ্ছে আগে যা ছিল প্লাস একটা চেঞ্জ হলো ডি মিউ লিকুইড। এত এইটা সমস্যা করছে আমাকে না, তাহলে আগে ছিল এইটা, এখন কিছুটা চেঞ্জ হয়ে গেল, মিউ লিকুইড বা ডি মিউ লিকুইড, তাহলে মিউ লিকুইড প্লাস এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কতটা হবে তুমি দেখো, এই এক্সপ্রেশনটা জানো তো, ডি মিউ সমান হচ্ছে মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, তো এইটা। তারপরে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে হচ্ছে এই পার্টটা তোমার করসপন্ডিং 0, তাহলে তোমার কি হবে, এই চেঞ্জটা হবে, তার মানে এটা কি, এই লিকুইডের মোলার ভলিউম ইনটু লিকুইড ফেজে তোমার এর চেঞ্জটা, এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন, হ্যাঁ, এটা হচ্ছে তোমার আগে লিকুইড ফেজে যে কেমিক্যাল পোটেনশিয়াল ছিল তার সঙ্গে কেমিক্যাল পোটেনশিয়াল একটা চেঞ্জ হচ্ছে, এবং সেই কেমিক্যাল পোটেনশিয়াল চেঞ্জটা দেখো, যেহেতু ডি মিউটা তুমি জানো যে মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, আর কনস্ট্যান্ট টেম্পারেচার বলে মাইনাস এস বার ডিটি এই টার্মটা 0 হয়ে গেছে, তাহলে তোমার ভি বার ডিপি, তাহলে প্রেসারের চেঞ্জটা যদি আমি এই ডিপিএল বলি, তাহলে করসপন্ডিং লিকুইড ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল চেঞ্জ হবে লিকুইডের মোলার ভলিউম ইনটু ডিপিএল, এইটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে তোমার আবার তো একটা ইকুইলিব্রিয়াম কার্ভ সারফেসে তোমার এই ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড হচ্ছে, কার্ভ সারফেসে যদি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড হয় তাহলে কিন্তু কনসিকুয়েন্টলি তোমার লিকুইড ফেজেও ভেপার ফেজেও কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালটা চেঞ্জ হতে হবে। তো এটা কথা হচ্ছে যে ইফ নিউ ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড, then there must be a change in pressure in the vapor phase such that its chemical potential changes, and this will ultimately equal to the chemical potential in the liquid phase। আর তোমার কেমিক্যাল পোটেনশিয়াল যেহেতু ইকুইলিব্রিয়াম যেহেতু এস্টাবলিশড হচ্ছে, ইকুইলিব্রিয়াম যদি এস্টাবলিশড হয় তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল লিকুইড ফেজ আর কেমিক্যাল পোটেনশিয়াল ভেপার ফেজ সমান হয়ে যাবে। তার মানে আমি যদি এখন কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য ভেপার ফেজ সেইটা বলি, তাহলে আগে যেটা ছিল প্লাস ওই একই রকম করে ভি বার ফর দ্য, মানে ভেপার ফেজ মানে এখানে গ্যাস ফেজ, হ্যাঁ, মানে এখানে ভি এর সঙ্গে
গুলিয়ে যেতে পারে বলে আমি এখানে যা জিটাকে লিখছি আর কি, হ্যাঁ, মানে গ্যাস ফেজ আর কি। তাহলে মোলার ভলিউম ফর দ্য গ্যাস ইনটু ডিপি ফর দ্য গ্যাস। দেখো জাস্ট যেটা হচ্ছে এইটা হচ্ছে লিকুইড ফেজে কেমিক্যাল পোটেনশিয়ালটা, আগে এটা ছিল, চেঞ্জ হয়ে কি হয়েছে সেটা। আর এবারে ভেপার ফেজে কেমিক্যাল পোটেনশিয়ালটা তোমার চেঞ্জ হতে গেলে কি হবে, তোমার করসপন্ডিং ভেপার প্রেসারটা পাল্টাতে হবে। কারণ এটাই যদি থেকে যেত, আমি টেম্পারেচার ফিক্স রেখেছি, আর টেম্পারেচার চেঞ্জ করার জন্য কেমিক্যাল পোটেনশিয়াল চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে তো? তাহলে এবারে যা চেঞ্জটা হতে পারে সেটা হচ্ছে প্রেসার চেঞ্জের জন্য। তার মানে এটা অটোমেটিক্যালি বলছে যদি তোমার কার্ভ সারফেসে আবার ওই ইকুইলিব্রিয়ামটা মেনটেন হতে হয়, তাহলে নিশ্চয়ই ভেপার ফেজেও প্রেসারটা পাল্টাতে হবে, অর্থাৎ ভেপার প্রেসারটা পাল্টাতে হবে। এবং কতখানি পাল্টাতে হবে সেটা যদি ডিপিজি আমি বলি, তাহলে করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে ভি বার জি ইন্টু ডিপিজি। এটাকে তোমার 3 নম্বর ইকুয়েশন। এবারে দেখো তুমি ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 তুমি কি পাচ্ছ? তাহলে অ্যাট নো টু ইকুইলিব্রিয়ামে তোমার কি করতে হবে, মানে ফাইনাল ইকুইলিব্রিয়ামে তো তোমার লিকুইড ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল আর ভেপার ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল সমান হতে হবে। তার মানে যেটা হচ্ছে যে এই মিউ বার ভেপার দিস শুড বি ইকুয়াল টু মিউ বার লিকুইড, প্রথমে লিখি, মানে ফাইনালি তোমার যেটা হতে হবে এটা তো সমান হতে হবে। তাহলে এবারে খেয়াল করে দেখো যে তোমার এইটা যদি ইকুয়েশন 1, 2, 3 তুমি কাজে লাগাও, তাহলে মিউ বার লিকুইডের জায়গায় তুমি ইকুয়েশন 2টাকে বসিয়ে দাও, আর মিউ বার ভেপারের জায়গায় ইকুয়েশন 3টাকে বসিয়ে দাও। আর ইকুয়েশন 1 থেকে হচ্ছে মিউ লিকুইড আর মিউ ভেপার যদি অলরেডি সমান হয়ে গেল, মানে আমি একদিন লিখে দিচ্ছি না হলে, যে তোমার এইটা হচ্ছে মিউ লিকুইড প্লাস ভি বার লিকুইড ইন্টু ডিপি অফ লিকুইড ইকুয়াল টু মিউ ভেপার প্লাস ভি বার অফ গ্যাস ইন্টু ডিপি অফ গ্যাস। এটা এবার ইকুয়েশন 1 থেকে দেখো এইটা কেটে চলে গেল, তাহলে তোমার আলটিমেটলি যেটা পড়ে রইলো সেটা হচ্ছে এই যে চেঞ্জটা, সেইটা তোমার অ্যাকচুয়ালি সমান হতে হচ্ছে। হ্যাঁ, ভিবার লিকুইড ডিপি লিকুইড ইকুয়াল টু ভিবার গ্যাস ডিপি গ্যাস, এরকম ভাবে তুমি লিখতে পারছো। আচ্ছা, এবারে দেখো আমি ধরে নিচ্ছি যে ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, অ্যাজিউমিং দ্য ভেপার, এটা সবাই ধরে অ্যাজিউমিং দ্য ভেপার টু বিহেভ আইডিয়ালি, আমি কি লিখতে পারবো ভিবার গ্যাসটাকে RT বাই পি লিখতে পারছি, পি ফর দ্য গ্যাস ডিপি ফর দ্য গ্যাস, ঠিক আছে? ভিবার ইকুয়াল টু RT বাই পি আমি এরকম ভাবে লিখতে পারছি। তাহলে এবারে খেয়াল করে দেখো জাস্ট যেটা হচ্ছে ভিবার লিকুইড ডিপি অফ লিকুইড, এটা হয়ে যাচ্ছে RT এই গ্যাসের প্রেসার ডিভাইডেড বাই হচ্ছে পিজি। এবার আমি একটা ইন্টিগ্রেট করছি। আচ্ছা, ইন্টিগ্রেটটা কি করছি দেখো, আমি বলছি যে যে ভেপার প্রেসারটা ধরো P0 থেকে পি হচ্ছে, ভেপার প্রেসারটা ফ্ল্যাট সারফেস হলে ভেপার প্রেসারটা P0 ছিল, আর কার্ভ সারফেস হলে তখন ভেপার প্রেসারটা ধরো তোমার পি হচ্ছে। তখন তোমার লিকুইড ফেজে যে প্রেসারটা, মানে যেটা হচ্ছে ইনসাইড দ্য লিকুইড, আগে এটা হচ্ছে আউটসাইড দ্য লিকুইড, আর ইনসাইড দ্য লিকুইড প্রেসারটা তোমার পি থেকে পি প্রাইম হচ্ছে। তাহলে যখন আমার ফ্ল্যাট সারফেসে ভেপার প্রেসারটা P0 থেকে পি হলো, তখন তোমার লিকুইড ফেজে প্রেসারটা পি থেকে পি প্রাইম হচ্ছে, যেখানে পিটা হচ্ছে প্রেসার জাস্ট অ্যাভাব দ্য লিকুইড সারফেস, আর পি প্রাইমটা হচ্ছে প্রেসার জাস্ট বিলো দ্য লিকুইড সারফেস, ঠিক আছে? তাহলে আমি জাস্ট যখন ভেপার প্রেসারটা ফ্ল্যাট সারফেস P0 থেকে জাস্ট মানে ফ্ল্যাট সারফেস থেকে যখন কার্ভ সারফেসে গেল, ভেপার প্রেসারটা যখন P0 থেকে পি হলো, তখন তোমার
যেটা লিকুইড ফেজে যে করসপন্ডিং প্রেসারটা আর কি, সেটা তোমার হয়ে যাচ্ছে হচ্ছে মানে মানে লিকুইড ফেজে মানে হচ্ছে যখন ফ্ল্যাট সারফেস তখন ভেতরের প্রেসার বাইরের প্রেসার সমান, এইটা সেই জন্য আমি অ্যাভাব দ্য লিকুইড বলেছি। মানে যখন তোমার ফ্ল্যাট সারফেস ধরো, ফ্ল্যাট সারফেস হতে ভেতরের প্রেসার বাইরের প্রেসার সমান, এইটা আর কি। সেই জন্য আমি বলছি যে যখন তোমার ভেপার প্রেসারটা তোমার P0, ভেপার প্রেসারটা যখন P0, তখন তোমার যে প্রেসারটা P সেটা বেসিক্যালি বাইরের প্রেসার, আর যখন প্রেসারটা P তখন যে প্রেসারটা সেটা হচ্ছে তোমার ভিতরের প্রেসার। সেখানে পিটা হচ্ছে প্রেসার জাস্ট অ্যাবভ দ্য লিকুইড সারফেস, আর পি প্রাইমটা প্রেসার জাস্ট বিলো দ্য লিকুইড সারফেস, এটা। আচ্ছা, এবারে তুমি জানো যে লিকুইড যেহেতু মোরলেস ইনকম্প্রেসিবল, সেই জন্য ভিবাল লিকুইডটা তুমি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার কনসিডার করে ইকুয়েশনের বাইরে বের করে নিয়ে চলে আসতে পারো। তাহলে কি দাঁড়াচ্ছে না, ভিবাল লিকুইড এইটাকে তুমি লিখলে পি প্রাইম মাইনাস পি, এইটা, আর ডান দিকটা হচ্ছে তুমি জাস্ট আরটি ln পি বাই পি জিরো হয়ে যাচ্ছে। এটাকে তুমি ইন্টিগ্রেট করো ডিপি বাই পি, ln পি হবে, লিমিটটাকে বসালে আরটি পি বাই পি জিরো তোমার হয়ে যাচ্ছে, এইটা। আচ্ছা, এবারে এই যে পার্টটা পি প্রাইম পি, তাহলে তোমার বেসিক্যালি এই বিলো দ্য লিকুইড আর আউটসাইড দ্য লিকুইড তাদের যে প্রেসারের ডিফারেন্সটা, সেটা তোমার এক্সেস প্রেসার, এটা তোমার এক্সেস প্রেসার, এটা হয়ে যাচ্ছে আরটি ln পি বাই পি জিরো। আচ্ছা, এবারে অ্যাজিউমিং যে তোমার একটাই সারফেস জাস্ট এক্সিস্ট করছে ডেল্টা পিটা, মানে আমি আচ্ছা এবারে যদি আমি এরকম সিচুয়েশনটা কনসিডার করি, ধরো এই ধরনের সিচুয়েশনটাকে কনসিডার করি, তাহলে ইনসাইড দ্য লিকুইড, হ্যাঁ, মানে ইনসাইড দ্য লিকুইড আর কি, মানে এই যে এটা এটা বিলো দ্য লিকুইড আর কি, বিলো দ্য লিকুইড প্রেসারটা হচ্ছে পি প্রাইম, আর অ্যাভাব দ্য লিকুইড মানে আউটসাইড দ্য লিকুইড প্রেসারটা হচ্ছে পি। তাহলে এই ধরনের সিচুয়েশন হলে পি প্রাইম মাইনাস পি সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে ডেল্টা পি। তাহলে এখানে ডেল্টা পিটা হচ্ছে আমার বেসিক্যালি পি প্রাইম মাইনাস পি, সেটা হচ্ছে 2 গামা বাই আর, এটা হচ্ছে তোমার 2 গামা বাই আর। তার মানে তখন তুমি ভিবার লিকুইড ডেল্টা পিটাকে লিখতে পারছ 2 গামা বাই আর, এটা হয়ে যাচ্ছে আরটি ln, বাবা এত বিরক্ত হচ্ছে না, এটা ওটাই নষ্ট হয়ে যাচ্ছে, আরটি ln পি বাই পি জিরো, এইটা। তাহলে এটা এইটা কখন না, যখন হচ্ছে তোমার এই ধরনের সিচুয়েশন, অর্থাৎ এটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড আর কি, মানে এই ধরনের সিচুয়েশন গুলো হচ্ছে যে লিকুইড মানে ইনসাইড দ্য লিকুইড হচ্ছে তুমি এটা কনকেভ আর কি, এটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড আর কি, এই যে সিচুয়েশনটা, আমি এই সিচুয়েশনের কথা বলছি। আর যদি উল্টোটা হতো তখন আমি আবার দেখাতাম। তাহলে এইটা, তাহলে এবারে দেখো, তাহলে এইখান থেকে তুমি এটা লিখতে পারছো যে আচ্ছা তোমার ঠিক আছে ln পি বাই পি জিরো, সেটা কি হচ্ছে না ভিবার লিকুইড 2 গামা বাই আর টি ইন্টু আর, এটা। তাহলে ln পি বাই পি জিরো হচ্ছে ভিবার 2 গামা বাই আর, অলরেডি ছিল, এখানে আর টি কে ভাগ হয়ে গেল। আচ্ছা, অনেক সময় এটা ভিবার লিকুইড ফর্মেও রাখে, ভিবার লিকুইড, আচ্ছা আমি একটা লিখে দিই, এটাকে তুমি অনেক সময় লিখে দিতে পারো পি ইকাল টু পি জিরো ই টু দি পাওয়ার ভিবার লিকুইড 2 ইন্টু গামা ডিভাইডেড বাই আর টি আর, এরকম ভাবে লিখতে পারো। অথবা যেহেতু ভিবার লিকুইডটা তুমি তার মোলার ভলিউমটাকে ডেনসিটি অফ দ্য লিকুইড দিয়ে ভাগ করে তুমি মোলার ভলিউম জাস্ট লিখতে পারো আর কি, সেটাকে বসিয়ে দিলে তোমার পিটা হয়ে যাবে পি জিরো ই টু দি পাওয়ার 2 গামা এম ডিভাইডেড বাই রো ফর দ্য লিকুইড ইন্টু আর টি ইন্টু স্মল আর। এরকম একটা এক্সপ্রেশন তুমি বের করে ফেলতে পারছো, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার হ্যাঁ এই দেখো, তাহলে আমি এটা বিলো পি প্রাইম বাই পি,
তাহলে দেখো এই যে এক্সপ্রেশনটা বেরোলো যে পি ইকুয়াল টু পি জিরো ই টু দি পাওয়ার 2 গামা এম বাই রো আর টি ইন্টু আর, এইটা হচ্ছে সকল তোমার কেলভিন ইকুয়েশন। আচ্ছা কোন সিচুয়েশনে এটা আমি কনসিডার করেছি না এই ধরনের সিচুয়েশন। তাহলে দেখো আমি যে এক্সপ্রেশনগুলোকে ইউজ করেছি তা তুমি খেয়াল করে দেখো যে পি প্রাইম মাইনাস পি, আমি পি প্রাইমটাকে লিখেছি যে বিলো দ্য লিকুইড সারফেস আর পিটা হচ্ছে এক্সেস দ্য লিকুইড সারফেস। এখানে পি প্রাইম মাইনাস পি সেটা হচ্ছে ডেল্টা পি, সেটা 2 গামা বাই আর। তাহলে এইখানে তুমি যখন লিখছো তখন এই যে পি প্রাইম বাই পি সেটা ডেল্টা পি, এটা 2 গামা বাই আর, এইটা ধরে তুমি জাস্ট লিখেছো আর কি। আচ্ছা যদি তোমার সিচুয়েশনটা এরকম হতো, একটুখানি বলে নিই, যদি সিচুয়েশনটা ধরো তোমার এই ধরনের হতো, এই ধরনের যদি হতো তাহলে ইনসাইড দ্য লিকুইড প্রেসারটা হচ্ছে পি প্রাইম, আউটসাইড দ্য প্রেসারটা হচ্ছে পি। তাহলে এই পার্টিকুলার কেসে পি মাইনাস পি প্রাইম সেটা হচ্ছে ডেল্টা পি, কারণ এদিকটা কনকেভ এদিকটা কনভেক্স, সেটা ছিল 2 গামা বাই আর এইটা। তাহলে পি প্রাইম মাইনাস পি দিস শুড বি ইকুয়াল টু মাইনাস 2 গামা বাই আর এইটা। দেন কি দাঁড়াচ্ছে, দেন এই যে এক্সপ্রেশনটা তুমি এখানে ইউজ করেছো, এই যে এক্সপ্রেশনটা, তখন কি হবে না ভি বার এল ইন্টু মাইনাস এটা 2 গামা বাই আর হয়ে গেল, সেটা হচ্ছে আর টি এল এন পি বাই পি জিরো। এই যে আর টি এল এন পি বাই পি জিরো, এইখানে পি প্রাইম মাইনাস পি, হ্যাঁ পি প্রাইম মাইনাস পি, এইটা কিন্তু এখন হয়ে যাচ্ছে মাইনাস 2 গামা বাই আর। তখন তুমি যেটা দাঁড়াচ্ছে এল এন পি বাই পি জিরো, সেটা হয়ে যাচ্ছে মাইনাস ভি বার লিকুইড ইন্টু 2 গামা বাই আর টি আর। এটাকে তুমি লিখতে পারো মাইনাস 2টাকে আগে করে দাও 2m গামা বাই ডেন্সিটি অফ দ্য লিকুইড ইন্টু আর টি স্মলার, এইটা সেখান থেকে পিটাকে লিখতে পাচ্ছ পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস 2m গামা বাই হচ্ছে রো ফর দ্য লিকুইড আর টি আর, এইটা। তাহলে এটা হচ্ছে তোমার কেলভিন ইকুয়েশন। কেলভিন ইকুয়েশন তার মানে দেখো এই যে কেলভিন ইকুয়েশনটা তুমি লিখছো, সেইটা তুমি কোন এক্সপ্রেশনটাকে ইউজ করবে, মানে আসলে পি ইকুয়াল টু পি জিরো মাথায় মাইনাস দেবে না প্লাস দেবে, পুরোটাকে নির্ভর করছে তোমার ওই সারফেসটা কেমন আর কি। যদি তোমার এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে হচ্ছে এই মানে তোমার ভেতরের প্রেসারটা বেশি, মানে এই যে এখানে তোমার এই পি প্রাইমটা ইজ গ্রেটার দ্যান পি, তখন পি প্রাইম মাইনাস পি সেটা ডেল্টা পি, সেটা 2 গামা বাই আর। আর যদি এই ধরনের সিচুয়েশন হয় যেটা ক্যাপিলারি ধরো জলের মধ্যে ডোবানো আছে, তার যে সারফেসটা সেটা হচ্ছে কনভেক্স আপওয়ার্ড আর কি। তো এটা হচ্ছে তোমার এটা কার জন্য না হোয়েন লিকুইড সারফেস, এটা লিখে দিই, এটা কখন সত্যি না এইটা হচ্ছে কখন সত্যি না হোয়েন লিকুইড সারফেস ইজ কনকেভ আউটওয়ার্ড। আর এটা কখন সত্যি না হোয়েন, কখন সত্যি না হোয়েন লিকুইড সারফেস ইজ কনভেক্স আউটওয়ার্ড। ঠিক আছে, তাহলে দেখো মানে একটা পার্টিকুলার অ্যাপ্রোচে আমরা এই যে ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস, সেখান থেকে যে কেলভিন ইকুয়েশনটা সেটা বের করে ফেললাম, এবং এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম প্রচুর পড়ে। মানে এই যে এক্সপ্রেশনটা আমি ইউজ করেছি এই জায়গা থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, হ্যাঁ, এবং সেটা তোমাদের একটুখানি মানে অঙ্ক টঙ্ক যদি দেওয়া হয় এখান থেকে অঙ্ক কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা। তাহলে দেখো আমি যা আলোচনা করলাম সেটা পরিষ্কার কিনা, মানে ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস সেখান থেকে কেলভিন ইকুয়েশন তার যে ডেরিভেশনটা আমরা করলাম, হ্যাঁ সেটা তুমি বুঝতে পারলে কিনা। ঠিক আছে, পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা এইটা একটা অল্টারনেটিভ ডেরিভেশনও আছে, সেটা আমাদের বইয়ে দেওয়া আছে অল্টারনেটিভ ডেরিভেশনটা, তো অল্টারনেটিভ তুমি দেখতে পারো, কিন্তু ঠিক আছে আমি একটা ডেরিভেশন করে দিলাম, অল্টারনেটিভ ডেরিভেশনটা তোমার অপশনাল, তুমি করতে পারো নাও পারো আর কি। তাহলে জাস্ট অন্তত এইটুকু খেয়াল রাখবে যে লিকুইড সারফেসটা কনকেভ না কনভেক্স,
তার মতো করে কিন্তু তোমাকে ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তার আমি একটা এক্সাম্পল মানে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিই আর কি, এটা হোমওয়ার্ক হিসেবেই দিচ্ছি। ধরো একটা নিউমেরিক্যাল প্রবলেম একটা দিচ্ছি। Calculate the vapor pressure of a water droplet at 25 degree centigrade of radius 2.0 into 10 to the power minus 9 meter. The vapor pressure of a flat surface of water is 3167 Pascal at 25 degree centigrade, and the surface tension of water and surface tension of water সেটা হচ্ছে 0.072 নিউটন পার মিটার at 25 degree centigrade. Second. 0.21 Newton per meter at 25 degree centigrade. After given density of water at 25 degree centigrade, সেটা হচ্ছে 10 to the power 3 kg per meter. ঠিক আছে, তাহলে জাস্ট ফর্মুলায় বসাবে, ফর্মুলা বসিয়ে প্রেসার এটা তুমি ক্যালকুলেট করে নেবে। এটা একটা প্রবলেম দিলাম। আর একটা প্রবলেম হচ্ছে যে ক্যালকুলেট দ্য প্রেসার calculate the pressure না, calculate the percent change in the vapor pressure of water above a meniscus in a capillary of 0.1 millimeter radius as compared to the normal vapor pressure above a flat surface. এবারে given gamma of water আর কি equal to 72.8 time centimeter inverse at the experimental মানে আচ্ছা এটা at experimental না at
পার্টিকুলার টেম্পারেচার বলে দিই, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুটো নিউমেরিক্যাল প্রবলেম, এই দুটো প্রবলেম জাস্ট একটু বাড়িতে কষে নেবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আর তোমার ওই কেলভিন ইকুয়েশন থেকেও নিউমেরিক্যাল প্রবলেম দেয়া থাকতে পারে। কেলভিন ইকুয়েশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম জাস্ট ফর্মুলায় বসিয়ে তুমি করবে, কিন্তু ফর্মুলায় বসানোর সময় কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে। সরি, আমি কেলভিন ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন, মানে কেলভিন ইকুয়েশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম কেমন হয় তো বলছি, তুমি জাস্ট শুধু দুটো প্রবলেম দিয়েছি দুটো ফর্মুলা ইউজ করার জন্য। যদি ওই সেকেন্ড প্রবলেমটা হচ্ছে তোমার ক্যাপিলারির প্রবলেম আর কি, তখন এই ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। আর যখন তুমি ফার্স্ট প্রবলেমটা ইউজ করলে সেটা ড্রপলেটের প্রবলেম, তখন তোমাকে এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তাহলে এইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম যেমন পড়ে, আর এই যে তোমার এখান থেকে যে এই ইকুয়েশন করলাম ল্যাপ্লাস বা ইয়াং ল্যাপ্লাস ইকুয়েশন করলাম, সেইখান থেকেও তোমার স্পেশাল এক্সপ্রেশন তোমাকে বের করতে দিতে পারে। হ্যাঁ, এবং সেখানে তোমার যেটা মাথায় রাখতে হবে যে তোমার ওই কি টাইপের তুমি কনসিডার করছো, মানে কি টাইপের কি বলো সারফেস তুমি কনসিডার করছো, সেখানে একটা আছে না দুটো আছে, ফ্ল্যাট না থিন, সেই মতো করে ফর্মুলাগুলোকে বের করবে। তুমি সোপ বাবেলের প্রবলেম করছো কিন্তু তুমি স্পেশাল এক্সপ্রেশন 2 গামা বাই আর লিখছো, সেরকম হবে না, 4 গামা বাই আর লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, দেখো যা বলেছি এখন পর্যন্ত তাতে কারো কোনো অসুবিধা আছে না। তাহলে আমরা দেখো এই যে জিনিসটা পড়বো বলেছিলাম, হ্যাঁ, যে কার্ভ সারফেসেস, ইয়াং ল্যাপ্লাস ইকুয়েশন এবং কেলভিন ইকুয়েশন, সেই পার্টটা আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এবারে এইখান থেকে বিভিন্ন রকমের প্রবলেমস আসে, মানে বিভিন্ন রকমের আরো অনেক কনসিকুয়েন্সেস আসে, বিভিন্ন রকমের জাস্ট ইন্টারেস্টিং প্রবলেম হয় আর কি। হ্যাঁ, সেইগুলো বিভিন্ন বই থেকে ঘাটাঘাটি করলে তুমি দেখতে পেয়ে যাবে আর কি। এটা আমাদের বইয়েও বেশ ভালো করে করা আছে এই জায়গাগুলো। হ্যাঁ, এবারে তোমরা অন্যান্য সারফেস টেনশন যেখানে ভালো করে লেখা আছে সেরকম কোনো একটা বই থেকে যদি দেখো, তাহলে তুমি এই জিনিসগুলো দেখতে পাবে। দেখো আর কোনো অসুবিধা আছে? দেখো আমি তো প্রেজেন্টেশন অফ করলাম, মানে কোনো অসুবিধা আছে আর কিছু জিজ্ঞাসা আছে?